শুভেচ্ছা সবাইকে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা একটু কাইন্ডলি জানাবা। শুনতে পাচ্ছ কিনা এটা একটু কাইন্ডলি জানিয়ে দিবে। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া, ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? আসলে তোমাদের প্রিপারেশনটা কেমন চলতেছে? আর 6 মাস আছে সামনে, সো এই সময়টুকু একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব, ওনারা আসলে যুক্ত হলেই আমরা শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, তোমরা কেমন আছো? আসলে এটা একটু কাইন্ডলি আমাকে জানাবা। পড়াশোনা কেমন চলতেছে? আচ্ছা ঠিক আছে খাদিজা, শুনতে পাচ্ছ তার মানে। ওকে, শোনো, আজকে গন্তব্য কাবুল ছিল। অনেক আগে পড়েছো, অনেকে পড়ো নাই, বাট কোনো সমস্যা নাই, আমরা একদম বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, ওকে, ভালো আছি। আচ্ছা শোনো শোনো, তো বেস্ট একটা ক্লাস হবে, খুবই প্রিসাইজলি আমি তোমাদেরকে বলে দিব কোথা থেকে এমসিকিউ আসবে, কোনটা আসলে খ নাম্বারের কোশ্চেন আসতে পারে, সব কিছু। অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো। আচ্ছা ক্লাস শুরু করি। ওকে, অনেকদিন পর ভাইয়ের ক্লাস পাইলো। আচ্ছা ঠিক আছে, দেখো গন্তব্য কাবুল, এইটা মূলত হচ্ছে একটা ভ্রমণ কাহিনী। হ্যাঁ, কাবুলের উদ্দেশ্যে সৈয়দ মুজতবা আলী আসলে বের হয়েছিলেন, হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে। তো সেইখান থেকে তোমার হচ্ছে যাত্রাপথে যা যা ঘটেছে গুরুত্বপূর্ণ সব কিছু আসলে এটার মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। আর সৈয়দ মুজতবা আলী সম্পর্কে এটা মোটামুটি আসলে সাল তারিখ মুখস্থ না করলেও চলে, তবে এই যে 5টা রচনা, এই কটা একটু ভালো করে মনে রাখবা। তো দেখো, তিনি আসলে 13ই সেপ্টেম্বর 1904 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, সবাই আসতেছে আসলে, এইটাই আর কি। তো শিক্ষা জীবনে তিনি অধিকাংশ কেটেছে হচ্ছে শান্তিনিকেতনে, ভারত বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর। তো এইগুলো আসলে তেমন বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ওকে, 67 জন মানে আসবে আসবে, সবাই আসবে, অসুবিধা নাই। আমরা কবি পরিচিতি একটু দেখলাম, বাট মেইন যে টপিক এইটা আসলে আমাদেরকে পড়তে হবে। তো তার আগে আসলে আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছি একটা ব্যাপার স্যাপার, অনেকগুলা আমরা জায়গা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেইগুলো সম্পর্কে একটু পড়বো আর কি। আগে জেনে নেব। ওকে, ভালো আছি আকাশ, তুমি কেমন আছো? বা বাকি সবাই আশা করি ভালো আছো, কিন্তু যারা ফাঁকি দিতেছো বেশি দিন ভালো থাকবা না, বুঝছো? অন্ধকার দিন আসতেছে, বুঝছো? যারা ফাঁকিটাকে দিচ্ছ আর কি, হ্যাঁ, পড়াশোনা করতেছো না, ইন্টারমিডিয়েট নিয়ে ছেলে খেলা করতেছো। 75 জন, 100 জন হইলেও শুরু করে দিব, 82 জন হয়ে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি 85। ওকে, রুটিন অনুযায়ী প্রতিদান পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, প্রতিদান পড়াই দিব, কোনো সমস্যা নাই। আজকে রুটিনে তো গন্তব্য কাবুল। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, শুরু করি। দেখো, এখানে মূলত হাওড়া যে স্টেশন, হাওড়া স্টেশন থেকে এই যে সৈয়দ মুজতবা আলী, যিনি হচ্ছে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ একটার পর একটা এই মাঝখানে যে জায়গাগুলো দেখতেছো, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আসলে তিনি থেমেছিলেন এবং কিছু ব্যাখ্যা ট্যাখ্যা করছে আর কি। তো সবার আগে দেখো, এই যে কলকাতার হাওড়া স্টেশন, এইখান থেকে তিনি শুরু করছে। তারপরে এই দেখো পাকিস্তানের ভিতরে, অর্থাৎ পেশোয়ার, যেটা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল আর কি। ঠিক আছে, তো ওইখানে দেখা যাচ্ছে কি, দেখো যে পেশোয়ারে গেছে, তারপরে কি জমরুদ দুর্গ, এই জমরুদ দুর্গ দেখতে পাচ্ছ, এই যে দুর্গটা এইটা একটা ওই বিশ্রামাগার মতো সীমান্তের আশেপাশে। তো প্রথমে মনে করো তিনি আসলে ভারত হয়ে তারপরে হচ্ছে তোমার পাকিস্তান হয়ে, তারপরে তিনি আফগানিস্তানের কাবুলে আসলে গিয়েছেন। তো হাওড়া হচ্ছে ইন্ডিয়ায়, তারপরে পেশোয়ার এটা পাকিস্তানে, জমরুদ দুর্গ পাকিস্তানে। তারপরে দেখো খাইবার পাস নামক একটা অঞ্চল রয়েছে, এটা হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তান, এই দুইটা দেশের সীমান্ত অঞ্চল। দেখো প্রথমত আমরা পাচ্ছি হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে আফগানিস্তান। তার মানে তাকে পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে যেতে হয়েছিল। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে জায়গার নাম। ঠিক আছে, সবাই খেয়াল করো, এই যে হাওড়া স্টেশন, তারপরে পেশোয়ার হচ্ছে পাকিস্তানের একটা অঞ্চল সীমান্তবর্তী, তারপরে জমরুদ দুর্গ, এটা একটা তোমার পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল। খাইবার পাস, ল্যান্ডিকোটার আরেকটা অঞ্চল, দক্কা, এইখানেও একটা দুর্গ আছে। তারপরে দেখো ফাইনালি জালালাবাদ এবং কাবুল। তো এই যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলা একটার পর একটা আসলে তিনি গিয়েছেন। তো মাঝখান দিয়ে আসলে হুট করে যখন চলে আসে যে ল্যান্ডিকোটাল, তখন তোমরা বুঝতে পারো না কি রে, আসলে আমার যাওয়ার কথা কাবুল, কিন্তু চলে যাচ্ছে ল্যান্ডিকোটাল। হ্যাঁ, এটা একবার পড়াইছি, বাট আবার পড়া, আমি বলছি কি যে আগেরগুলা মাঝখানে ইনক্লুড করে দেওয়া থাকবে। ঠিক আছে, কারণ আমরা অনেক আমাদের সীমাবদ্ধতা ছিল, যার কারণে আমরা আগের যে কয়েকটা ক্লাস 5-6টা হয়েছিল ওগুলো আমরা আবার নিব, মাঝখানে ইনক্লুডেড থাকবে। হ্যাঁ,
ওকে, যারা খুব ভালো পারো এটা পড়ে ফেলছিল তখন তাই স্কিপ করতে পারো, নো প্রবলেম। এইটুকু তো বোঝা গেছে তাই না? এইটুকু তো বোঝা গেছে যে হাওড়া, পেশোয়ার, জমরুদ দুর্গ, তারপরে খাইবার পাস, ল্যান্ডিকোটা, দক্কা, জালালাবাদ, কাবুল। হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, রাইট। তাহলে এতটুকু কি বোঝা গেছে? এই যে জায়গাগুলো দেখতেছো পুরনো দিনের ছবি আনা হয়েছে, হাওড়া, পেশোয়ার, তারপরে হচ্ছে তোমার জমরুদ দুর্গ, তারপরে এই যে খাইবারের গিরিখাদ। গিরিখাদ মানে কি? যে দুইটা পাহাড় মাঝখানে মাঝখান দিয়ে যে গর্ত আর কি, গিরিখাদ। এই গিরিখাদ, তারপরে ল্যান্ডিকোটাল একটা অঞ্চল, হ্যাঁ, তারপরে হচ্ছে জালালাবাদ, সুন্দর একটি এরিয়া যেটা আফগানিস্তানের মধ্যে, ফাইনালি আফগানিস্তানের কাবুল। ওকে, শুরু করি। এইটুকু কি বোঝা গেছে কিনা? এইটুকু কি বোঝা গিয়েছে কিনা এটা একটু তোমরা কাইন্ডলি জানাবে। ওকে, আমাকে একটু জানাও। হ্যাঁ, এইসব ক্লাসের পিডিএফ পাবা কোথায়? এই যে ফিচার্ড অপশনে যাবা, ফিচার্ড অপশনে গিয়ে ওইখানে প্রত্যেকটা ক্লাসের পরে সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হয়। অবশ্যই ফেসবুক লাইট না, মেইন অ্যাপ দিয়ে চেষ্টা করবা। আমার ক্লাসটা করা হয় না, তাইলে করতে পারো। আচ্ছা, শোনো, এইখানে আসলে মুস্তফা আলী প্রথমে যাবে আর কি। তো চাঁদনি হচ্ছে একটা এরিয়া আর কি, মার্কেট। সেই চাঁদনি থেকে 9 শিকে মানে কি? 1 শিকে মানে হচ্ছে 25 পয়সা। হ্যাঁ, 25 পয়সা। তাহলে কি 9 শিকে দিয়ে একটা শার্ট কিনেছে, মানে সেই যে কাবুলের উদ্দেশ্যে বের হয়ে পড়বে একটা 9 শিকে দিয়ে। 9 শিকে মানে কি? 9টা 25 পয়সা দিয়ে একটা শার্ট কিনেছে। তখনকার দিনের যারা হচ্ছে বিচক্ষণ বাঙালি, তাদের জন্য ইউরোপিয়ান থার্ড নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করতো। একটু বোঝো, এইখানে মনে করো কি একটা ট্রেন আছে, ঠিক আছে? এই একটা ট্রেন, এই একটা ট্রেন, ঠিক আছে? সবাই একটু বোঝার চেষ্টা করি, এগুলো কিন্তু নিজে পড়লে মাথার উপর দিয়ে যাবে। তো এই ট্রেনটার মনে করো এই বগিটা হচ্ছে ইউরোপিয়ান থার্ড। এই বগির নাম কি? ইউরোপিয়ান থার্ড। ইউরোপিয়ান থার্ড। এই ইউরোপিয়ান থার্ড যে বগি, এই বগিটা মূলত কাদের জন্য? এরা যারা হচ্ছে ইউরোপিয়ান লোকজন, অর্থাৎ পর্তুগিজরা ছিল, ইংরেজরা ছিল, তারা এটার মধ্যে উঠবে। এটা হচ্ছে তাদের জন্য সংরক্ষিত। কিন্তু সব সময় তো ভারতবর্ষে, হ্যাঁ, সবসময় 26-এর 12-12-24টা সবসময় যে ভারতবর্ষে তোমার ইংরেজরা একদম পরিপূর্ণ ছিল তা তো না, সবগুলো সিট ফাঁকা থাকতো না, অনেকগুলো সিট মানে সবগুলো সিট ভরা থাকতো না। তো তখন যারা হচ্ছে বিচক্ষণ বাঙালি, বিচক্ষণ মানে কি? বিচক্ষণ মানে হচ্ছে চালাক। হ্যাঁ, যারা চালাক বাঙালি তারা একটু কায়দা করে এই বগিতে উঠতো, কারণ ট্রেনটা তখন অনেক বেশি ভিড় থাকতো এবং যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। দ্যাটস ওয়াই তারা কিন্তু ওইটার ভিতরে আসলে কি করতো? ওই ইউরোপিয়ান থার্ডে যারা বিচক্ষণ বাঙালি তারা উঠতে পারতো, মানে একটু চালাকি করে কাই কাহিনী করে। দেখো, তাহলে ওইটাই বলা হয়েছে যে তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান মানে কি? আসলে একটা ট্রেনের বগি বোঝাচ্ছে। হ্যাঁ, ভারতের সর্বত্র আনাগোনা করতো, মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই, মানে কি? সেই বগিতে আসলে তিনি উঠতে যেতেই এক ফিরিঙ্গি মানে পর্তুগিজ মানে ইউরোপিয়ান একজন, তাহলে ফিরিঙ্গি হেঁকে বললো এইটা ইউরোপিয়ানদের জন্য, ঠিক আছে? এইটা ইউরোপিয়ানদের জন্য। তখন এই যে লেখক, যিনি আর কি ভ্রমণ কাহিনীর লেখক, তিনি বলতেছে, আমি গাক করে বললো, তিনি গাক করে কি বললো? ইউরোপিয়ান তো কেউ নেই, চলো আমাদের ফাঁকা গাড়িটা কাজে লাগাই। তার মানে কি? তিনি কিন্তু বিচক্ষণ বাঙালির পরিচয়টা দিচ্ছেন। হ্যাঁ, যে তিনি একটু চালাক, ইউরোপিয়ানকে কনভিন্স করার ট্রাই করতেছেন। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে তিনি আসলে পড়েছিল, মানে একটা ভাষার বইতে তিনি পড়েছিল বাংলা শব্দের অন্তদেশ মানে কি? শেষে অনুস্বার যুক্ত করিলে সংস্কৃত হয়, এবং ইংরেজি শব্দের প্রাগদেশে মানে কি? শুরুতে। প্রাগদেশে মানে শুরুতে জোর দিয়ে কথা বললে সেটা সাহেবী ইংরেজি হয়। মানে কিরকম? ধরো আমি বললাম পেন, আর আমি বললাম ফ্যান, ঠিক আছে? আমি বললাম কি? ব্যাটারি, আর তখন ব্যাটারি, মানে প্রথমের দিকে একটু চাপ দিয়ে কথা বললো, এটা সাহেবী ইংরেজি হয়, ঠিক আছে? কি ইংরেজি? সাহেবী ইংরেজি হয়। তার মানে কি? পয়লা সিলে বলে অ্যাকসেন্ট যোগ দেওয়া, মানে কি? পহেলা মানে কি? প্রথম। তার মানে কি? শব্দের শুরুতে অ্যাকসেন্ট মানে কি? উচ্চারণ। তাহলে শব্দের শুরুতে যখন হচ্ছে অ্যাকসেন্ট যোগ করা হয়, তখন আমরা সেটাকে বলতে পারি কি? যে যারা আগে পড়ছো স্কিপ করতে পারো, ঠিক আছে? তাইলে দেখো, কারণ আমি বলছিলাম কি, আমাদের আগে অনেক সীমাবদ্ধতা ছিল, তোমরাও জানো, কিন্তু এখন রেগুলারলি আগের ক্লাসগুলো একটা করে মাঝখানে হবে। ওকে, লেট হয়ে গেল। গাক মানে জাস্ট এটা কিছুই না, একটা অনুকার ব্যাপার বোঝাচ্ছে। মানে গাক করে মানে কি? আমি যদি বলি ফটফট করে বললাম, তো ওই রকম আর কি, ঠিক আছে? তাইলে দেখো, পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া মানে কি?
খারাপ লঙ্কায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো। এখন মনে করো আমি খুব ভালো ইংরেজি পারি না, বাট একজন ইউরোপিয়ানকে আমি একটু কনভিন্স করার জন্য আমি দিস ইজ মাই খার, ঠিক আছে, মানে কারকে আমি বলতেছি খার, তাহলে এই যে পহেলা সিলেবাসে আমি একটু ভাইবিয়ানা ভাব আনতেছি, তো এইটা হচ্ছে কি আমার ইংরেজিটা খারাপ, কিন্তু এই যে খারাপ রান্নায় অনেক তেল মশলা দিয়ে দিলে রান্নাটা যে খারাপ হয়েছে ওইটা যেমন ঢাকা পড়ে যায়, তেমন ইংরেজিটা খারাপ, কিন্তু আমি একটু ভাবসাব নিয়ে বললে ইংরেজিটা অনেক ভালো মনে হবে, বা ঢাকার চেষ্টা, আমার খারাপ ইংরেজিটাকে ঢাকার চেষ্টা করা যায়, বা পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দিয়ে যদি বলা হয় তখন সেটা সাহেবদের পছন্দ হইতে পারে। তো তিনি ওইটাই ট্রাই করতেছিলেন যে একটু ইংরেজি মানে সাহেবীদের মতো বললে ওই লোকটা যদি তাকে একটু পছন্দ করে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া, খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, মানে খারাপ রান্নায় ঝাল বেশি করে দেওয়ার মতো, মানে সব পাপ ঢাকা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, সোজা বাংলায় এরই নাম গাগ গাগ করে ইংরেজি বলা। ঠিক আছে, গাগ গাগ করে ইংরেজি বলা মানে এই মানে ওয়ান কাইন্ড অফ, আসলে বুঝতেই পারতেছো কি, ফিরিঙ্গি তালতলা নেটিভ, মানে ফিরিঙ্গি হচ্ছে তালতলা একটা এরিয়া, হ্যাঁ, সেইখানে আসলে স্থানীয়ভাবে বসবাস করতেছে। তো কাজেই আমার ইংরেজি শুনে সে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে আরম্ভ করলো। তার মানে দেখছো এই যে লেখক কিন্তু বিচক্ষণ বাঙালির ভেতরে পড়ে, মানে যারা বিচক্ষণ বাঙালি তারাই কিন্তু ইউরোপিয়ান থার্ড নামে যেই বগি, হ্যাঁ, ইউরোপিয়ান থার্ড নামে যেই বগি, হ্যাঁ, তাদের সেইখানে উঠতে পারতো। শোনো, এই গল্প পড়াইছি, দুই একজন যারা মানে আসলে পড়েছো খুব ভালো হবে তারা স্কিপ করতে পারো, আমি বারবার বলতেছি। আগের ক্লাসগুলো আমাদের গোছানো ছিল না, দ্যাট ইজ হোয়াই আমরা হচ্ছে আবার তোমাদেরকে ওই আগের ক্লাসগুলো মাঝে মাঝে একটা করে নিয়ে নিব। দুইবার পড়লে তো খুব বেশি ক্ষতি নাই, বাট কারো যদি প্রিপারেশন একদম টপ নচ হয়ে যায় তার আর পড়ার দরকার নাই। হ্যাঁ, ওকে, তাহলে কি তারপরে তিনি কনভিন্স করে ফেললো। দেখো কিন্তু এইদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসতেছিল, তার মানে তার ভ্রমণের উৎসাহটা না কমে আসতেছিল। তার একটা কারণ আছে, এতদিন তিনি পাসপোর্ট জোগাড় করছে, বিদেশে যাবে, জামা কাপড় জোগাড় করছে, এত সব ব্যস্ততা গেছে, অনেক টায়ার্ড, হ্যাঁ, সব কিছুর জন্য একটু ফুরসত পায়নি। ফুরসত মানে কি, একটুও ফ্রি টাইম পায় নাই। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মানে কি, মানে তিনি মনে করতেছে আমি তো একা। ফিরিঙ্গি লোকটা অবশ্য ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন? গোয়িং ফার মানে কি, আপনি কি অনেক দূরে যাচ্ছেন? তখন হ্যাঁ, যারা সুন্দর করে পড়েছো তারা চলে যাইতে পারো। ওকে, গোয়িং ফার মানে কি, বলা হচ্ছে কি আপনি কি অনেক দূরে যাচ্ছেন। আচ্ছা, তারপরে দেখলাম বিলিতি কায়দা জানে। বিলিতি মানে লন্ডনী বা বিদেশি বোঝানো হচ্ছে। তো বিলিতি কায়দা জানাটা মানে কি, এখন আমি আপনাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, এটা তো ডিরেক্ট কোশ্চেন হয়ে যায়, কিন্তু যদি তুমি একটু ভদ্রতার সহিত বলতে চাও, হ্যাঁ, বা ওইরকম ডিরেক্ট কোশ্চেন না করে তুমি একটু ভদ্রতার সহিত বলতে চাও, তাহলে আপনি কি অনেক দূরে যাচ্ছেন। সে যদি ইন্টারেস্টেড হয় তোমাকে বলবে সে কোথায় যাচ্ছে। তো ওইটাই বলতেছে যে উনি বলেছে যে গোয়িং ফার মানে কি, দেখলাম বিলিতি কায়দা জানে। বিলিতি কায়দা মানে কি, যে বিদেশি ভাবধারা, হ্যাঁ, সেইটা তিনি জানেন। হোয়ার আর ইউ গোয়িং বললো না, তার মানে কি ডিরেক্ট কোশ্চেন করে নাই, তার মানে কি বিলিতি কায়দা মানে কি বিলিতি ভদ্রতা তিনি এখানে জানেন। আর তা যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, ওনার সাথে কিন্তু আলাপচারিতা শুরু হয়েছে, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই প্রকাণ্ড এক চুবড়ি খুলে, চুবড়ি মানে কি খাবারের গোছা আর কি, ঠিক আছে, গোছা। ওকে, তাহলে দেখো খুলে বললো তার ফিয়াসে মানে কি, ফিয়াসে শব্দটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে প্রেমিকা। তাহলে তার প্রেমিকা নাকি উৎকৃষ্ট দিনার তৈরি করে সঙ্গে দিয়েছে, তার মানে তার ফিয়াসে আসলে তাকে উৎকৃষ্ট দিনার তৈরি করে দিয়েছে। তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায়। পুরোদস্তুর পল্টন মানে হচ্ছে সৈন্য দল, ঠিক আছে। পুরোদস্তুর মানে কি পুরোপুরি একটা সৈন্যের দল পালা যায়, তার মানে কি অনেকগুলো খাবার আসলে তার প্রেমিকা তাকে দিয়েছে। আমি আপত্তি জানাই বললাম, আমিও তো কিছু কিছু খাবার সঙ্গে এনেছি, তবে সেগুলো নিতান্ত নেটিভ বস্তু, মানে স্থানীয় খাবার। হ্যাঁ, হয়তো বড্ড বেশি ঝাল, মানে যারা বিদেশি, হ্যাঁ, ইউরোপিয়ান, তারা কিন্তু অনেক বেশি মশলাজাত খাবার খাইতে পারে না। এর জন্য আসলে লেখক একটু ভয় পাচ্ছিলেন যে আসলে বড্ড বেশি ঝাল, আমার খাবারগুলো তো অনেক বেশি ঝাল দিয়ে তৈরি করা। খানিকক্ষণ তর্কাতর্কির পরে স্থির হলো, এই তর্কাতর্কি কেমন, আমারটা খাবেন না, আমারটা খাবেন, এরকম নেগোসিয়েশনের পরে স্থির হলো কি, যে সব কিছু মিলিয়ে ব্রাদারলি ডিভিশন করে, যে আলকার্ত ভোজন, আলকার্ত মানে হচ্ছে খাবারের তালিকা, মানে সব কিছু থাকবে, মানে বুফে ভোজের মতো। হ্যাঁ, ব্রাদারলি ডিভিশন করে আলকার্ত ভোজন, যার যা খুশি খাবে, তার মানে ওয়ান কাইন্ড অফ বুফে টাইপের। হ্যাঁ, যেটা আসলে অনেকেই খেয়ে থাকো ঢাকার দিকে বা বড় বড় শহরগুলোতে বুফে কিন্তু খুব অ্যাভেলেবেল। তাই আলকার্ত মানে সব তালিকা থাকবে, ওইখান থেকে আসলে ভোজন করতে হবে। তো এইটাই শুরু, মানে একটা ভ্রমণ কাহিনী, চমৎকার ভ্রমণ কাহিনী, এটাই হচ্ছে শুরুর অংশটা। তো বুঝতে পারছো কিনা বলো?
আচ্ছা নিতে পারো, যে কোনো হচ্ছে তুমি বই পড়তে পারো, পড়াশোনাটাই মেইন আর কি। হ্যাঁ, তো এইটুকুতে কারো মনে হয় না কোনো কোথাও সমস্যা থাকার কথা? কোনো লাইনে যদি সমস্যা থাকে তাহলে আসলে তুমি একটু আমাকে জানাবে, আর না হলে নেক্সট স্লাইড। ওকে, সাহেব যেমন তেমন তার সব খাবার বের করতে লাগলো। হ্যাঁ, সাহেব যেমন তেমন খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোস্ত, আমি তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এই যে জাকারিয়া স্ট্রিট, হ্যাঁ এটা যাও, জাকারিয়া স্ট্রিট মানে কি, এই জাকারিয়া স্ট্রিট থেকে, এই যে আমি কাহিনীটা বলি শোনো, কাহিনীটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট একটা জায়গা, ওখানে সব ঢাকাই খাবার দাবার বা মশলা জাতীয় ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। সেখান থেকে তিনি আসলে খাবার কিনে নিয়ে উঠছেন, কিন্তু ওই যে লেখক, হ্যাঁ তিনি যে খাবার কিনেছেন তার পাশাপাশি দেখা গেল কি তোমার ওই বিদেশি লোকটার থেকে একই খাবার বের হইতে লাগলো, একদম সেম সেম খাবার। তার মানে তার প্রেমিকা আসলে তার জন্য রান্না করে দেয় নাই, কিনে টিনে পাঠাই দিছে। বুঝছো তো ব্যাপারটা ওই রকমই। দেখো সাহেব যেমন তেমন আমার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। কেন? ওই যে তার হচ্ছে প্রেমিকা, তার প্রেমিকা আসলে কি করছে, একই খাবার কিনে দিছে। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, সেই মুরগি মুসল্লাম, আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি। এগুলো তিনি কোথা থেকে, এমসিকিউ আসবে, জাকারিয়া স্ট্রিট থেকে আসলে কিনেছে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা, তার মানে কি তিনিও আসলে ইয়ে করে গেল, ফিরিস্তি মিলিয়ে একই মাল বের হতে গেল। তার মানে কি বোঝা যাচ্ছে বলো, যে খাবারের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ওয়েট, তাইলে এখন দাঁড়াচ্ছে কি একই মাল বের হইতে লাগলো, ঠিক আছে। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের জায়গায় কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললাম ব্রাদার, আমার ফিয়াসে নাই, আমার প্রেমিকা নাই, এই সব আমি জাকারিয়া স্ট্রিট থেকে কিনেছি, হুবহু একদম একই রকম স্বাদ। সাহেব খায় আর আনমনে বাহিরের দিকে তাকায়, তাহলে কি সে একটু লজ্জা টজ্জা পাইছে, ঠিক আছে। আমারও আচ্ছা আচ্ছা মনে পড়লো, সে যখন সওদা করতেছিলাম, মানে যখন উনি কিনতেছিল ওই খাবারগুলা, তখন একটা গাদ্দা গুদ্দা মানে মোটা সোটা ফিরিঙ্গি মেম, মানে কি ওই যে একটা পর্তুগিজ যে মহিলা, তাকে আসলে হোটেলে পাওয়া যায়, মানে যা পাচ্ছে তাই কিনে ফেলা, মানে হোটেল দেখা যাচ্ছে যা খাবার পাচ্ছে তাই কিনে নিচ্ছে। ফিরিঙ্গি বলতে যাচ্ছিল, তার মানে ওনাকে বলতে যাচ্ছিল যে তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, মানে দেখতে কেমন, কিন্তু থেমে গেলাম যে না, তাকে লজ্জা না দেই। হ্যাঁ, ভোর কোথায় হলো মনে নেই, জুন মাসের গরম পশ্চিমের গৌরচন্দ্রিকা করে নামে না। এখন গৌরচন্দ্রিকা মানে হচ্ছে কি, প্রথমে ঢাক ঢোল পিটাইয়া, ঠিক আছে, আগে আগে মানে বিশাল প্রচারণা করে পিটায় না, জুন মাসে হুট করে গরমটা পড়ে যায়, এজন্য বলতেছে গৌরচন্দ্রিকা, বা ভূমিকা না করে ইয়ে করে না, বা আগে ইন্ট্রোডাকশন দিয়ে গরম পড়বে এরকমটা না, হুট করেই পড়ে যায়। তারপরে দেখো 7টা বাজতে না বাজতেই চচ্চর করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা যে কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। কি টেরচা হয়ে ঢোকে দেখো তো, কি টেরচা হয়ে ঢোকে, এই যে মনে করো কি, এই যে গাড়ির ভিতরে টেরচা হয়ে সূর্যের আলোগুলো ঢোকে, ঠিক আছে। টেরচা মানে কি, এরকম তির্যক ভাবে সূর্যের আলোগুলো ঢোকে। হ্যাঁ, আচ্ছা মিনহার হাসি পাচ্ছে কেন? ফিরিস্তি মানে কি? ফিরিস্তি মানে হচ্ছে কই 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 ফিরিস্তি, ফিরিস্তি মানে হচ্ছে ফর্দ বুঝো, ফর্দ মানে হচ্ছে তালিকা। পুরোদস্তুর পল্টন, ও আচ্ছা, রেকর্ড করে নেব, দাদা দেরি করে ফেলেছি। সুচিত্রা শোনো, যারা মেলা দেরি করে ফেলছো তারা আমার ইউটিউবে দেখো, ইউটিউবে এইটার একদম পুরাটার ব্যাখ্যা আছে, ঠিক আছে। ইউটিউবের আমি ইয়াটা লিখে দিচ্ছি, এই হচ্ছে এইটার মধ্যে আসলে সার্চ করলে পুরাটার মধ্যে আসলে তুমি পাবা, বুঝছো, পুরোটা আছে। ওকে, গৌরচন্দ্রিকা করে নামে না, বোঝা গেছে। হ্যাঁ, ফিয়াসে মানে প্রেমিকা। হ্যাঁ, গন্তব্য কাবুল, পড়াটা শেষ হবে। গন্তব্য কাবুল, পড়াটা, হ্যাঁ পড়া শেষ হয়ে যাবে, পড়া তো শেষ হবে। দেখো 1.5 ঘন্টা করলেই হয়ে যাবে। গাড়ি যেন, এই দেখো এখানে কাহিনী কি, গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, গাড়ি কালোয়াত আর গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে কোথাও গিয়ে ঠান্ডা দিয়ে। এখন দেখো মনে করো, এই লাইনটা একটু বুঝাই তোমারে, 2 জন আছে, ঠিক আছে। একটা হচ্ছে মিউজিক, আরেকটা হচ্ছে তবলা, মানে মনে করো এই যে মানুষটা মিউজিক গাচ্ছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তবলা, এই মানুষটা তবলা বাজাচ্ছে। তো এই গাড়ির যে সাউন্ড, মানে এই যে ঝকঝক সাউন্ড, এইটাকে তিনি মিউজিকের সাথে তুলনা করছে। আর তবলা কি, মনে করো ওই রোদ্দুরটা ওর উপরে পড়তেছে, তো এই রোদ্দুরটাকে চিন্তা করা হয়েছে তবলাবাদক। হ্যাঁ,
রোদ্দুরটাকে চিন্তা করা হয়েছে তবলাবাদক। এই রোদ্দুর আর এই ঝকঝক শব্দ সব মিলিয়ে একটা বেশ গানের তৈরি হয়েছে, বুঝছো, মানে একটা গান আর কি, বুঝছো, মানে এমন একটা অবস্থা তৈরি হচ্ছিল যে রোদ্দুরটা হচ্ছে তবলসিকা, মানে একই টোনে দুইটা যাচ্ছে, মানে যেমন রোদ্দুর তেমন শব্দ নিয়ে এটাই বোঝাতে চাইছে যে একইভাবে দেখো ওই ঝমঝম ঝমঝম শব্দটাও যাচ্ছে আর রোদ্দুরটাকে তিনি তবলার সাথে তুলনা করেছে, তাই না, গানের তালে তালে যাচ্ছে। তো এই জিনিসটা কারা কারা বুঝছো আমাকে একটু জানাও। ইউটিউব চ্যানেল তো আসে না, ইউটিউব চ্যানেল না আসার কোনো কারণ নাই, তুমি ঠিকঠাক সার্চ দিতে পারো নাই, বুঝছো, দিয়ে দেখবা ধাপ করে চলে আসবে। আমি আবারও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দেখো এইটা লিখবা, তারপরে এইটা লিখে সার্চ করলেই পাবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে কালোয়াত। কালোয়াত মানে কি, মিউজিশিয়ানের দল, সেটা কি ট্রেন, আর তবলাবাদককে রোদ্দুর, ট্রেন আর রোদ্দুর দুইটা একসাথে চলতেছে, ক্লিয়ার। গৌরচন্দ্রিকা হচ্ছে ভূমিকা, অপূর্ব আভাস না দিয়েই গরম পড়ে যায়, এই আর কি। ওকে, তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে দেখো, গাড়ি যেন কালোয়াত, তার মানে কি, এই যে গাড়ি হচ্ছে মিউজিশিয়ান, এই যে গাড়ি হচ্ছে মিউজিশিয়ান, হ্যাঁ, কার, আমাদের তো ট্রেন আর কি, হ্যাঁ, তো গাড়ি হচ্ছে মিউজিশিয়ান। কোন, এরপরে কি, এই যে রোদ্দুরের তবলচিকিকে হার মানে কোথাও গিয়ে হয়তো জিরাবে, তার মানে কি, এই গাড়িও যেমন চলতেছে সানও তেমন চলতেছে, হয়তো কোথাও এই যে সানটাকে হার মানাবে, তার মানে কি, কোথাও হয়তো রোদ্দুরটা থাকবে না, সানটা কোথাও রোদ্দুরটা থাকবে না, সেইখানে গিয়ে জিরোবে, হ্যাঁ, তার মানে দুইটা একটা মিউজিকের মতো, রোদ্দুরটাও যেমন করে তবলার মতো বাজতেছে, ঠিক একইভাবে গানের মতো গাড়িও চলতেছে, কিন্তু হুট করে কোনো একটা সময় যখন রোদ্দুরটা চলে যাবে হয়তো কোথাও সেখানে গিয়ে জিরোবে। এটাও নিয়ে একটু কল্পনা করে সুন্দর একটা লাইন করছে, কিন্তু লাইনটা একটু জটিল। গাড়ি যেন কালোয়াত, কালোয়াত মানে কি, সঙ্গীত শিল্পীর দল আর কি, হ্যাঁ, ঊর্ধ্বশ্বাসে ছুটছে কোনো গতিকে, মানে কোনো গতিতে, কোনো একটা গতিতে যাচ্ছে। এবার হঠাৎ করে রোদ্দুরের যে তবলচিকে, মানে রোদ্দুরটাকে হুট করে সে হার মানিয়ে কোথাও হয়তো ঠান্ডায় গিয়ে জিরাবে, বুঝছো। এইগুলা কি শুভ নামগুলা কি কি, আচ্ছা যাই হোক, বুঝছো তো। আরেকবার, মানে গাড়ি হচ্ছে একটা মিউজিকের মতো, অ্যান্ড দেন হচ্ছে রোদ্দুরের তবলচিকে হচ্ছে মানে সানটা, সান আর কার দুইটা একই সঙ্গে একই গতিতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে কোথাওটা সানটা নাই হয়ে যেতে পারে, সেইখানে গিয়ে গাড়িটা একটু জিরাবে, মানে রোদ্দুর না পাইলে গাড়িটা হয়তো সেখানে জিরাবে, এরকম চিন্তা করতেছে আর কি। তো তা এই দেখো, এই যে আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, তার মানে কি, গাড়িও চলতেছে রোদ্দুরও চলতেছে, হ্যাঁ, সে পাল্লায় প্যাসেঞ্জারের প্রাণ যায়, মানে কি, ওই যে গরমের একটা অবস্থা তৈরি হয়েছে, তো প্যাসেঞ্জারের প্রাণ যাবে, আবার শব্দ, এই আর কি। তাইলে এইটা কিন্তু আসতে পারে খ নাম্বারের প্রশ্নে, যে তার পাল্লায় প্যাসেঞ্জারের প্রাণ যায়, এটা কি হবে, গাড়ির মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, মানে ভোল মানে কি, অবস্থা, গাড়ির ভিতরের যে পরিবেশ ওইটা আসলে ফিরিয়ে নিয়েছে, মানে কি, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে ব্যাঠি আর শোনা যায় না, এখন কি 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা, পাঞ্জাবিদের তুবি তুবি আস, আর শিখ সর্দারজিদের জাল বন্ধ দাড়ির হরেক রকম বাহার, তার মানে কি, এখন আর ওই টিকি টিকি ওগুলো দাড়ি লম্বা হয়েছে, তার মানে কি, এখন পাঞ্জাবি, মানে পাকিস্তানের ভিতরে আস্তে আস্তে গাড়ি ঢুকে গেছে, তখন কি সব পাঞ্জাবি লোকজন যারা আছে, পাকিস্তানি দাড়িওয়ালা লোকজন যারা আছে, হ্যাঁ, তারা আসলে কি, তারা এখন গাড়ির ভিতরে ঢুকতেছে, তার মানে কি, না বিলাসী একই গল্প হবে কেন, বিলাসী একই গল্প হয় কেন, আলাদা। তাহলে দেখো এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন হচ্ছে পাঠান যে সকল একটি জাতি, তাদের আসলে ভাষা হচ্ছে দাগা দাগা দিল তারা, ওরা এগুলো তাদের ভাষা, নিজস্ব ভাষা। পাঞ্জাবিদের তুবি তুবি আসি, শিখ সর্দারজি জাল বন্ধ বাড়ি, এই সর্দারজি মানে বুঝতেই পারতেছে একটু বড় সড়ো দাঁড়িয়ালা লোকজন, হ্যাঁ, তাহলে এরা হচ্ছে জাল বন্ধ দাড়ির হরেক রকম বাহা, তার মানে কি, ভোল পাল্টায় ফেলছে, গাড়িটার ভেতরের যে সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন, গোয়িং ফার আসলে বলে নাই, এখন বুড়ো একজন সর্দারজি আছে, হ্যাঁ, সর্দারজি, তিনি গোয়িং ফার না বলে বললো, ভাইয়া কাজ আয়েগে, মানে কি, আপনি কই যাচ্ছেন। আমি ডাবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম, হ্যাঁ, ভদ্রলোক ঠাকুরদার বয়সী, জবরজঙ্গ দাড়ি গোফের ভিতরে অতি মিষ্ট মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চেনেন কিনা। না, হোটেলে উঠবো, এটা উনি জিজ্ঞাসা করছেন। তাহলে তসলিম মানে কি, ডাবল তসলিম করে মানে হচ্ছে দুইবার, হ্যাঁ, এভাবে করে, ঠিক আছে, মানে দুইবার মাথা নাড়ি আর কি। তো ডাবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম যে আমরা পেশোয়ারে যাব। তাহলে আমার দ্বিতীয় গন্তব্যস্থল কি ছিল দেখো, এই যে হাওড়া থেকে পেশোয়ার, পাকিস্তানের, হ্যাঁ, তাহলে পেশোয়ারে যাব। তো পেশোয়ার উনি বললো, তারপর কি বলছে দেখো, বললাম বন্ধুর আর একটা ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, স্টেশনে আসবে, আমি তাকে কখনো দেখি নাই, তখন তো ফেসবুক মেসেঞ্জার ছিল না, হ্যাঁ, তো আমি যে তিনি যে আমাকে কি করে চিনবেন সেই সম্বন্ধে আমি ঈষৎ মানে অল্প
উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিচ্ছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে তো আর এক গাড়ি বাঙালি নামে না। হ্যাঁ, আপনি 2-1 মিনিট সবুর করলে তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। তার মানে কি, পেশোয়ার স্টেশনে তো অনেকগুলো বাঙালি লোক না, আপনি একলাই নামবেন, তো আপনারা বুঝে নেবে আপনি তো বাঙালি। বাঙালিদের তো বেশভূষা আলাদা, চেহারা আলাদা পাঞ্জাবিদের থেকে, তাই না? ওকে, আমি সাহস করে বললাম, তা তো বটেই, কিন্তু আমি তো শার্ট পরে এসেছি। সর্দার যে বলতেছে অট্টহাসি করে, শার্টে কি 1 ফুট জায়গা ঢাকা পড়ে, এইটা দিয়ে কি আর মানুষ মানুষকে চেনে নাকি? মানে একটু ঠাট্টা মজা করতেছে, বলতেছে আমাকে তো, আমি তো বাঙালি, ধুতি পাঞ্জাবি পরে আসি, আমি তো শার্ট পরে আসছি, তাহলে আমাকে কি ঠিকঠাক চিনতে পারবে? আমি আমতা আমতা করে বললাম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। আচ্ছা, সর্দারজিকে হারাবার উপায় নাই, বললেন, এও তো তজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়। তারপরে কি দেখো, আমি আর এগুলাম না। তার মানে কি বোঝা যাচ্ছে যে উনাকে হারানো যাবে না তর্ক টর্ক করে। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তা, কুর্তা হচ্ছে একটা পোশাক, ওই যে লম্বা লম্বা পাঞ্জাবি ড্যান্স অনেকে দেখে থাকবে, তাই না? আচ্ছা, ফেসবুক অন্য কোনো ভিডিওগুলো দেখতে পারতেছি না, লাইভ ক্লাস দেখতে পারতেছি না কোনো, কেন শুধু ঘুরতেছে পৃথিবী, মায়াবী পৃথিবী ঘুরতেছে কেন? এটা আসলে তোমারই সমস্যা, কারণ আমিও তোমাদের সাথে ক্লাস দেখতেছি অ্যাজ এ অডিয়েন্স। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আসতেই পড়াইতেছি, কোনো অংশে সমস্যা হলে বলবা। দেখো, বাঙালি পাঞ্জাবি আর পাঞ্জাবি কুর্তায় কি যে তফাৎ, সেই সম্পর্কে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার মানে কি, এখন উনি যখন হচ্ছে ইসে যাচ্ছিল আর কি পেশোয়ারের উদ্দেশ্যে, তখন পাঞ্জাবি একজন লোক উঠলো পাকিস্তানের প্রবেশের পর, এবং পাঞ্জাবি সর্দারজি তিনি আসলে কি বলতেছে যে আপনি কই যাবেন, একটু কথাবার্তা হচ্ছে, তারপরে তাদের ভিতরে একটু নেগোসিয়েশন হয়েছে যে আমাকে চিনতে পারবে কিনা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে ওইখানে যে উনি তো শার্ট পরে আসছে, ধুতি পাঞ্জাবি পরলে মনে হয় ভালো সুবিধা হইতো, এই আর কি। হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, মানে উনি কথা বলুক, আমি শুনে যাই, মানে দুইজন লোক পাশাপাশি, এই লেখক আর একটা হচ্ছে এই তোমার সর্দারজি। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, সর্দারজি সিলোয়ার বানাতে কয় গজ কাপড় লাগে? এখন সিলোয়ার কি, সিলোয়ার হচ্ছে পাঞ্জাবিদের পরার একটি পোশাক। হ্যাঁ, একটা পোশাক, প্যান্টের মতো। হ্যাঁ, তো বলতেছে যে সিলোয়ার বানাতে কয় গজ কাপড় লাগে? তখন উনি বললেন যে দিল্লি থেকে যদি তুমি বানাও তাহলে 3.5 গজ, জলন্ধর এটা আরেকটা প্রদেশ, এটা হচ্ছে 4.5 গজ। তুমি যদি পাকিস্তানের লাহোর থেকে বানাও তাহলে আপনার 5 গজ লাগবে। লামুসা এটা আরেকটা জায়গা, সেখানে 6.5 গজ। রাওয়ালপিন্ডিতে 7.5। তারপরে পেশোয়ারে যদি 1,10,10 আর যদি খাস পাঠান মুল্লুক মানে কি, মুল্লুক মানে এরিয়া, তার মানে পাঠানদের এরিয়ায় যদি আপনি কোটহাট অথবা খাইবার এদিকে যদি যান, তাহলে পুরো একটা থান, মানে কি পুরো থানের কাপড়টা পুরোটাই লেগে যায়। তার মানে তারা মোটা সোটা আসলে ওই সিলোয়ারের কাপড়গুলো ইউজ করে আর কি। হ্যাঁ, বুঝতে পারছো, সিলোয়ার একটা ড্রেস। তো এখন উনি বলতেছে যে কয় গজ লাগে, তো উনি বললো যে স্থানীয় বিশেষ আসলে এই সিলোয়ারে কতটুকু কাপড় লাগবে সেটা ভ্যারি করে। 20 গজ, আরে বাবা, হ্যাঁ, তাও আবার নাকি খাকি শার্টিং দিয়ে বানানো। খাকি শার্টিং মানে কি, একটু মোটা সোটা শার্টিং, মোটা সোটা খাকি কাপড় অনেকে দেখবা, একটা মোটা সোটা কাপড়, ওই কাপড় দিয়ে তৈরি করা। আমি বললাম, এরকম একটা বস্তা গায়ে জড়িয়ে চলাফেরা করেন কি করে? মারপিট করা, খুন রাহাজানি, হ্যাঁ, এইসব কথা তো বাদই দিন। আসলে কি তৎকালীন সময় পাকিস্তান, আফগানিস্তানও এখানে এরকম মারপিট, খুন রাহাজানি একটা কালচার ছিল। তা উনি ঠাট্টা করতেছে যে এত মোটা কাপড় উপরে আপনারা হাঁটাচলা কেমনি করেন, মারপিট নাকি করেন আবার? হ্যাঁ, খুন রাহাজানি মানে আসলে তোমার ওইটা আসলে এক রকমের অত্যাচার। হ্যাঁ, দর্শন, এই টাইপের আর কি, ঠিক আছে। কোনটা কার বাক্য? এই যে এখানে এই যে সিলোয়ার বানাতে কয় গজ কাপড় লাগে, এইটা হচ্ছে যে যাচ্ছে আর কি মুস্তাফা আলী। আর একজন পাঠান, তিনি আসলে পাঠান সর্দারজি বলতেছে হচ্ছে এত এত গজ লাগে। তো তারপরে আবার এইখানে লেখক বলতেছে কি যে আপনারা এগুলো পরে মারামারি করেন কেমনে? হ্যাঁ, এগুলো পরে আপনারা টলেন কেমনে এত মোটা কাপড় চোপড় পরে? তখন সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান নাই? বায়োস্কোপ মানে কি, সবাই দেখে থাকবা, এইটা হচ্ছে তোমার দেখি বায়োস্কোপ আছে কিনা, না। তাহলে দেখো, এখানে হচ্ছে তোমার একটা বায়োস্কোপ থাকে, ওই যে ছোট্ট ওই যে অনেকে দেখবা যে তোমার চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আপনি কি বায়োস্কোপ দেখেন নাই? আমি তো এই বুড়া বয়সেও মাঝে মাঝে যাই, মানে ওই যে সর্দারজি বলতেছে আর কি, যে বুড়া বয়সে আমি বায়োস্কোপ দেখি, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, আমার তো একপাল নাতি সেই দিনে দেখলাম যে 200 বছরের পুরনো একটা গল্পে একটা মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন, মনে নেই, তবে 10-12
12খানা হতে পারে, মানে একটা মেম সাহেবকে তিনি দেখছেন 10-12খানা ফ্রক মানে ড্রেস আর কি, ঠিক আছে, জামা, হ্যাঁ হচ্ছে 10-12খানা পরেছেন, তাতে নিদেন পক্ষে মানে কম পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সে যদি ওইটা পরে মেম সাহেবরা যদি নেচে কুদে থাকতে পারে, নেচে কুদে মানে কি, হ্যাঁ ফ্লেক্সিবিলি থাকতে পারে, তাহলে এই যে মদ্দা মানে পুরুষ, হ্যাঁ পুরুষ পাঠান 20 গজি সেলোয়ার পরে কেন মারপিট করতে পারবে না? তার মানে কি বুঝাইতেছে, এইখানে আসলে তুমি এই সর্দারজিরে মানে করতে পারবা না, থামাইতে পারবা না, তিনি আসলে বলেই যাবেন, ঠিক আছে। হ্যাঁ ইজি হয়ে যাচ্ছে, সেকেন্ড বার যারা ক্লাস কর তারা ইজি হয়ে যাবে। আচ্ছা, মর্দা পাঠান 20 গজি সিলওয়ার পরে মারপিট করতে কেন পারবে না? আমি খানিকটা ভেবে বললাম হক কথা না, ঠিক কথা, তবে কিনা বাজে খরচ, মানে এত কাপড় কিনে বাজে খরচ করা কি ঠিক আছে? কে বলতেছে? এই যে তোমার ওই যে যিনি যাচ্ছেন আর কি, সৈয়দ মুজতবা আলী। এর মধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গেছি যে পাঠান মুল্লুকের প্রভাব দিনের বেলা পেশোয়ার ইংরেজদের এবং রাত্রে হচ্ছে পাঠানের, শুনে গর্ব অনুভব করেছি। বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে। এখন কথা হচ্ছে কি, একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে কি দিনের বেলায় ওই যে এরিয়া, হ্যাঁ এই পাঠান এরিয়া হচ্ছে কাদের, ইংরেজদের দখলে আছে, কিন্তু আপনি যদি রাতের বেলায় যান তাহলে ওই নেটিভ পাঠানরা আসলে এখানে রাজত্ব করে, কারণ তারা ওই অলিগুলি চেনে, সবকিছু চেনে, তারা সবকিছু রেখে টেখে দেয়, এরকম কিছু একটা। তার মানে ওইটাই আর কি, যে বোঝাচ্ছে যে রাতে সাবধানে যাইতে হবে। ওকে, দিনের বেলায় যে তোমার পেশোয়ার অঞ্চলটা এটা হচ্ছে ইংরেজদের দখলে থাকলো, তখন তো ইংরেজ শাসন চলতেছিল। রাত্রেবেলায় কি, রাত্রেবেলা হচ্ছে পাঠানের, মানে কি পাঠান যে জনগোষ্ঠী আছে তারা, তাদের নিয়ম কানুন চলবে। শুনে গর্ব করতেছে, কেন মানে তিনি গল্প করতেছে কারণ যে পাঠানের অস্ত্র হচ্ছে বন্দুকধারী পাঠান, মানে কম শক্তিশালী পাঠান কামানধারী ইংরেজ মানে কি বেশি শক্তিশালী ইংরেজদের সাথে পাল্লা দিতে পারতেছে, বিন্দুমাত্র আমি আরাম বোধ করি নাই। তার মানে বুঝতেই পারতেছো, মানে তিনি গর্ব করছে, কিন্তু তিনি মোটে ফ্লেক্সিবল আরাম ছিল না, কারণ তারটাও তো কায়রে করে নিতে পারে পাঠানরা, এটা চিন্তা করতেছে। হ্যাঁ, এর জন্য তিনি আরাম বোধ করেন নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাট আরাম বোধ করেন নাই। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়, তার মানে পেশোয়ারে যাচ্ছে তিনি কোথা থেকে, প্রথমে আমার গন্তব্য ছিল এই যে হাওড়ার স্টেশন, এই হাওড়ার স্টেশন থেকে আমার হচ্ছে এই পেশোয়ার একটি অঞ্চল পাকিস্তানের, তো সেইখানে আসলে যাবে। তো তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে তোমার 9:30টার সময় তারা কোথায় পৌঁছায়, পেশোয়ার, মানে কি এটা হচ্ছে রাতের টাইম, এই জন্য তিনি আরো আরাম বোধ করতেছেন না যে পাঠানরা কি না কি করে তার। হ্যাঁ, তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি, মানে ভাবতেছে যে কই যায় যে রাত্রে নামবো। এমন সময় দেখি একটা গাড়ি এসে একদম পেশোয়ারেই দাঁড়ালো, তার মানে পেশোয়ারে তিনি পৌঁছে গেছেন। এখন লেখক কই আছে, এই যে পেশোয়ার, দেখছো পুরনো পেশোয়ারের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি যেখান থেকে রওনা দিল পেশোয়ারে আসছে, পেশোয়ারে আসার সময় তার কার সাথে দেখা হয়েছে বলো, কার বাক্য এটা, কোনটা কবি বলেছেন? আচ্ছা কবি না, এখানে আসলে ভ্রমণ কাহিনীর লেখক, ঠিক আছে। তাইলে এখানে লেখক কোনটা কার কাহিনী, এখানে মূলত হয়েছে কি, এখানে বেশি কথা বলা হচ্ছে কে, ওই যে জাল বন্ধ দাড়িওয়ালা কে, ওই যে তোমার সর্দারজি, আরেকজন আছে কে, আরেকজন হচ্ছে লেখক। এই যে বেশি কথা যেগুলো বলছে সেগুলো হচ্ছে তোমার সর্দারজি, মানে এই যে এত গজ কাপড় লাগে, তারপরে এই যে মেম সাহেবরা পরে আমরা কেন পড়তে পারবো না, কে বলছে? সর্দারজি। আর লেখক কি বলছে, কেন কাপড় পরেন, আমি তো এখানে আসলে পাঠানদেরকে আমি 9:30টার সময় নামবো, পাঠানরা আসলে কি করবো জানি না, ইংরেজরা নাকি পাঠানদের সাথে পাল্লা দিচ্ছে রাত্রেবেলার দিকে, তাকে পাঠানদের নিয়ম কানুন চলে, এইগুলো কারা বলবো? অবশ্যই নেটিভ না, মানে যিনি হচ্ছে স্থানীয় না সেই বলবে, মানে লেখক। হ্যাঁ, এইবার বোঝা উচিত। ওকে, এইবার দেখো পেশোয়ার তো চিনলাম, এরপরে দেখো প্ল্যাটফর্মে বেশি ভিড় নাই, মানে পেশোয়ার সে চলে আসছে। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6 ফুটি পাঠানদের চেয়েও 1 হাত উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসতেছে, মানে অনেক লম্বা, 7 ফুট, কাতর নয়নে, মানে একটু ভয়ে আর কি। তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে, মানে বাঙালিত্ব মানে আমি যে বাঙালি, এই যে সিগন্যাল দেওয়ার সাথে সাথেই তিনি উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম হচ্ছে শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে 1 হাত এগিয়ে দিতে তিনি তার 2 হাতে সেটা লুফে নিয়ে এক চাপে পরম উৎসাহে গরম সংবর্ধনা, মানে হচ্ছে হ্যান্ডশেক, এই যে এইভাবে 2 হাত দিয়ে করছে। কে? তার ফ্রেন্ডের ফ্রেন্ড, তার নাম কি? শেখ আহমদ আলী, বুঝছো? তার ফ্রেন্ডের থাকার কথা পেশোয়ারে, তিনি প্রথমে পেশোয়ার যাবেন, গন্তব্য কাবুল, কিন্তু প্রথমে তিনি পেশোয়ারে নামছেন। তাহলে শেখ আহমদ আলীর সাথে দেখা। তারপরে দেখো আমি নিজের ওই যে হাত দিয়ে গরম সংবর্ধনা, মানে কি তার বড় হাতের মধ্যে নিয়ে লেখকের ছোট হাত নিয়ে হ্যান্ডশেক করলো। হ্যাঁ,
তারপরে কি, সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতরে তখন লুকোচুরি খেলতেছে, মানে হ্যান্ডশেক। ওকে, খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিসড়ে তিনি আমাকে স্টেশনের বাহিরে এনে একটা টাঙায় বসালেন। টাঙা মানে আসলে বিশ্রামের জায়গা। আমি তখন শুধু ভাবতেছি, ভদ্রলোক আমাকে চেনেন না, আমাকে জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে এত যে সংবর্ধনা, সংবর্ধনা মানে কি, ওয়েলকামিং, হ্যাঁ ওয়েলকামিং যে ব্যাপারগুলো, হ্যাঁ। ওকে, আমার নাম হচ্ছে দীপ, এইটাই জানো না, ক্লাস করতেছো? আচ্ছা, আমার নাম হচ্ছে দীপ। ওকে, দেখো, হ্যাঁ, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি, এর কতটা আন্তরিক, মানে কি কতটা মন থেকে, আর কতটা লৌকিকতা, মানে কি জাস্ট লোক দেখানো বা জাস্ট ফর্মালিটি। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। নির্জলা মানে কি, কোনো পানি নাই, দুধের মধ্যে পানি দিলে যেমন ভেজাল হয়, নির্জলা মানে কি, যে ভেজাল মুক্ত, নির্জলা, জল নাই, তাহলে ভেজাল মুক্ত আন্তরিক। তার মানে পাঠানরা অনেক বেশি তোমার কি বলা যাইতে পারে, হসপিটাবল, মানে যেটা হচ্ছে কি আন্তরিক, মানে যারা আসলে তাদের অতিথিদের অনেক ভালোভাবে ট্রিট করে। আচ্ছা, অতিথি বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সেই অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নাই। তার মানে তিনি তাদের প্রশংসা করতেছেন যে তাদের অতিথি পরায়ণতা খুব ভালো। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ম উস সফর নিম উস সফর, মানে কি, যে কিনা যাত্রার দিনেই অর্ধেক ভ্রমণ। মানে কি, মূলত আমরা যখন একটা জায়গায় আসলে বের হই, ঠিক আছে, তো প্রথম দিন মানে যেদিন বের হব তার আগে আসলে অনেক গোছগাছ করতে হয়, হ্যাঁ, অনেক গোছগাছ করতে হয়, ওইটাই আসলে ভ্রমণের অর্ধেক কাজ। তো কি, যাত্রার দিনেই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায় একই প্রবাদ প্রচলিত আছে, সেইখানে বলা হয় উঠোন সমুদ্র পেরেলেই আধেক মুশকিল আসান। তার মানে কি, আমরা যদি বের হয়ে পড়ি ঘুরতে, তার আগের যে কাহিনী কার্য, এইগুলো আসলে অনেক বিশাল ঝামেলার, গোছ গাছ করা, সব কিছু নিয়ে আসলে বের হওয়া, এটা হচ্ছে যাত্রার অর্ধেক কাজ, আর বাকিটা হচ্ছে অর্ধেক। উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান, মানে কি অর্ধেক না কম মুশকিল শেষ। বোঝা গেছে? আমার নাম হচ্ছে দীপ, আমার নাম হচ্ছে দীপ, এই যে দেখো, ঠিক আছে? হ্যাঁ, পেশোয়ারের মানে পেশোয়ারের আগে আর কি, নামার আগে সর্দারজির সাথে দেখা হয়েছে, তারপরে পেশোয়ারে এসে শেখ আহমদ আলী তার ফ্রেন্ডের ফ্রেন্ড। তাহলে কি বোঝাচ্ছে, ইয়মুস সফর নিয়মসুস সার্ফ, এটা বোঝার দরকার নাই। যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ, মানে কি আমরা বের হইলে আসলে অর্ধেক ভ্রমণ কমপ্লিট। তো পূর্ব বাংলায় একই কথা, উঠোন সমুদ্র যদি তুমি পার হও আধেক মুশকিল আসার, মানে কি অর্ধেক ঝামেলা শেষ বের হইলেই। আহমদ আলীর উঠান পেরুতে গিয়ে আমার পাক্কা 7 দিন লেগে গেল। তার মানে কি বোঝাচ্ছে, যে তিনি প্রথমে হাওড়ার একটা জায়গা থেকে রওনা দিছে, তারপরে কই গেছে, তারপরে গেছে হচ্ছে পেশোয়ারে। পেশোয়ারে গিয়ে কার বাসায় উঠছে, আহমদ আলীর বাসায় উঠছে, ঠিক আছে, এই আহমদ আলীর বাসায় তিনি আসলে উঠছে। তারপরে আবার তিনি পরের দিনের জন্য রওনা দিছে। এইখানে কয়দিন ছিল, এই যে 7 দিন ছিল প্রস্তুতি নেওয়ার জন্য, পরবর্তী যাত্রার জন্য। তখন তো অত প্লেন টেলেন ছিল না, বোঝো তো? এইটুকু বোঝা গেছে। এটা হচ্ছে হাওড়া স্টেশন কলকাতা, তারপরে এটা পাকিস্তানের পেশোয়ার, তারপরে এই যে পেশোয়ারে কার বাড়ি, এই যে শেখ আহমদ আলীর বাড়ি। তারপরে 7 দিন থাইকা এই যে, তাহলে কি উঠোন পেরুতেই, মানে কি এই আহমদ আলীর থেকে পরবর্তী যে গন্তব্য সেটার জন্য আমার পাক্কা 7 দিন লেগে গেল। 8 দিনের দিন সকালবেলায় এই যে আহমদ আলী স্বয়ং মানে নিজেই একখানা বাসের ড্রাইভারের সঙ্গে আমাকে বসাই দিল, এবং আমার জানমাল বাঁচানোর জন্য, মানে আমার সব কিছু দেখে রাখার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে, মানে কি, যে আপনার জানমাল খুব ভালোভাবে নিয়ে যাবেন, দিব্য দিলাসা মানে কি, হৃদয়ে অনেক আশা দিয়ে দিছে, হ্যাঁ, দিয়ে বিদায় দিল, ঠিক আছে। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, আর এইখানে আমার মনে হচ্ছে কি আমি ভয়ঙ্কর একা, মানে কেউ চিনি না। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এইখানের এইসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়ে ব্যস্ত। তার মানে কি মানুষ অনেক বেশি মানে নিজের আত্মকেন্দ্রিক, তো এই জন্য তার আরও বেশি একা লাগতেছে। এরপরে কোথায় যাবে দেখো, এই যে আমরা তখন দেখলাম যে তোমার পেশোয়ার, তারপরে তিনি এই যে জমরুদ দুর্গ, এইখানে গিয়ে রেস্ট নেবে। এরপরে হচ্ছে জমরুদ দুর্গ আর কি, হ্যাঁ। তাহলে তিনি এখন একটা কিসে উঠলো, এই যে কিসে উঠলো বলো, একটা বাস, সুন্দর একটা বাসে আসলে উঠছে। এরপরে কি বাসে যাত্রা আবার শুরু করছে, বুঝছো? এই যে বাসে তিনি আবার যাত্রা শুরু করছে, আহমদ আলী উঠাই দিছে আর কি, ক্লিয়ার? মেনশন কেন দিব, তোমাদের কি বিয়ন্তে একবার দেওয়া হয়, প্লাস
7:30 ক্লাস শুরু হয়, রুটিনটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর ক্লাস কেন এত কম মানুষজন করে? এখন তো 90 জন করতেছে, পরীক্ষার আগে দেখবে 10 জন করে। তুমি হৃদয়ে হাত দিয়ে বলো তুমি নিয়মিত পড়াশোনা করো, যারা পড়াশোনা করে এই সংখ্যাটা খুবই কম, বুঝছো? ঠিক আছে, ওকে, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। তারপরে চলো আমরা একটু দেখি, এইটা হচ্ছে সেই সিলোয়ার আফগানিস্তানি পোশাক, যেটা আসলে 20 গজ কাপড় নাকি লাগে, তো এইটা আরো মোটা করে এই যে এরকম এরকম ফুলে থাকে আর কি, ঠিক আছে। তারপরে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি বায়োস্কোপ, ওই যে সর্দারজি বলছিল যে বায়োস্কোপ দেখে, এর ভিতরে অনেক কিছু, তিনি ওইখানে নাকি দেখছে যে এক মহিলা 40 গজ কাপড় পরছে। ক্লিয়ার? ওকে, প্রথমবার করতেছো, একটু কঠিন লাগতেছে। নূর রাফিসা, খুব বেশি কঠিন করে লেখা, বাট চিন্তা করো, লেখক উঠলো, ওঠার পরে কি হচ্ছে, তিনি আসলে পেশোয়ার যাবেন, পেশোয়ারে যাওয়ার পথে এক বিদেশির সাথে দেখা, ফিরিঙ্গি। তারপরে ঘটনা কি, তারপরে হচ্ছে সর্দারজির সাথে দেখা, সর্দারজির সাথে দেখা করলো, তারপরে তিনি পেশোয়ারে নামলেন, সেখানে সৈয়দ আহমেদ আলীর বাসায় তিনি উঠছেন, 7 দিন থেকে পরবর্তী গন্তব্যের জন্য বাসে উঠলো। এখন পর্যন্ত এইটুকুই ছিল কাহিনী। হ্যাঁ, ওকে, সবগুলা ক্লাস লিঙ্ক আমরা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি, আমি আবার লিঙ্কটা আজকে আপডেট করে দিব। হ্যাঁ, ওকে, চলো। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এদেশে একরকম মানে কথাই বলে যে সাধারণ লোকের যে বিবেক বুদ্ধি তা দিয়ে বোঝা যায় যে আফগানিস্তান যে অঞ্চল, মানে পাঠান মুলুক, সেই দিকে কি তোমার আফগানিস্তানের দিকে তিনি কিন্তু যাবে, এখন পাকিস্তান থেকে আফগানিস্তানের দিকে যাচ্ছে। তো তখন দেখা যায় মানুষগুলো বেশি আত্মকেন্দ্রিক, অনেক বেশি কর্ডিয়াল না। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি বেমালুম উদাসীন নয়, মানে কি একদম বেমালুম, মানে একদম উদাসীন নয়। আর যেহেতু একটা স্বাধীন দেশ, অন্য দেশগুলোতে যেহেতু হচ্ছে খুন খারাপি করলে তারা তার উপরে উদাসীন না, অনেক বেশি সিরিয়াস সেগুলো নিয়ে, তাদেরও তো কিছু একটা করবার আছে, এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থল, অকুস্থল মানে কি, যেখানে অপরাধ হয়, হ্যাঁ, ক্রিমিনাল যেখানে তোমার সে ক্রিমিনালিটি করে, অকুস্থল মানে দুর্ঘটনার স্থল, এখানে ঘোরাঘুরি করে বা চলে যায়। তার মানে কি বোঝাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না আফগানিস্তানের দিকে। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, ইনি আবার ড্রাইভার সর্দারজি, ঠিক আছে, তিনি হচ্ছে শিখ, একজন শিখ সর্দারজি, তিনি হচ্ছে বাসের ড্রাইভার, ওই যে ওই আহমদ আলীর বাসা থেকে বাসে উঠছে। তো শিখ সর্দারজি ড্রাইভার বসে আছে ডান দিকে, আর ড্রাইভারের পাশে কি হচ্ছে, ড্রাইভারের পাশে হচ্ছে তোমার ওই যে লোকটা তিনি বসেছিল। ক্লিয়ার? ক্লাস শেষ হবে কখন? ক্লাস তো মাত্র শুরু হইলো। আচ্ছা, মেঘনাথ বদের ক্লাসটা তার সেরা লাগছে। আচ্ছা ঠিক আছে, সবগুলো একটু বোঝার চেষ্টা করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কারো কোথাও কোশ্চেন থাকলে যে কোনো একটা শব্দ যদি না বোঝো আমাকে বললে আমি বুঝাই দিব। তাহলে ড্রাইভার হচ্ছে কি শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, তার মানে কি তিনি বেশ বয়স্ক লোক, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি। ওই পারে জানতে পারলাম এই লোকটা নাকি রাত কানা, ড্রাইভার আবার রাত কানা, বুঝছো? মানে তার হচ্ছে রিকেটস রোগ আছে, রাতে কিচ্ছু দেখে না, হ্যাঁ, ভিটামিন এ এর অভাবে হয় আর কি। হ্যাঁ, বাদিকে আফগান সরকারের একজন কর্মচারী, তাহলে এখন আফগান সরকারের একটা কর্মচারী পেশোয়ারে গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রে মাল সরঞ্জাম সারিয়ে আনার জন্য। এখন মনে করো আমি তোমার বলি, প্রথমে তিনি হাওড়া স্টেশন থেকে আস্তে করে পেশোয়ার আসলো, মাঝখানে এইখানে প্রথমের অংশ ছিল একজন বিদেশির সাথে ফিরিঙ্গি, তারপরে এইখানে তার একজন কি সর্দারজির সাথে দেখা, তারপরে তার ফ্রেন্ডের ফ্রেন্ড হচ্ছে কি নিসার আলী, তাহলে ওই সৈয়দ ওর বাসায় উঠছে কয়দিন, 7 দিন ছিল। তারপরে তিনি বাসে উঠাই দিছে, বাসের ড্রাইভার একজন শিখ সর্দারজি, এবং তিনি বসছে, পাশে আরেকজন লোক ছিল, তিনি আফগানিস্তানের কর্মচারী। হ্যাঁ, কোথার কর্মচারী? বেতার কেন্দ্র, ঠিক আছে, বেতার কেন্দ্র, বেতার কেন্দ্রের কর্মচারী। তো সেই কর্মচারী বেতারের মাল বর্ডার থেকে সারাই আনতে গেছে, এখন পাকিস্তান থেকে আফগানিস্তানের বর্ডার এরিয়ায় আমরা চলে আসছি। তারপরে কি হবে আমরা সেটা আসলে দেখবো, বোঝাই যাচ্ছে তাই না? ওকে, তাইলে দেখো, হ্যাঁ, উপরের কোনটা ডিরেক্টলি বলতে হবে, কারণ এতগুলো লাইনের ভিতরে আমি তো কোনটা সমস্যা হচ্ছে বুঝবো না, তাই না? গল্পটা অনেক বড় আসলেই। তাহলে দেখো, আফগান সরকারের এক কর্মচারী পেশোয়ারে গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সারিয়ে আনবার জন্য। তাহলে কি কাবুল বেতার কেন্দ্রের কর্মচারী, এখানে 3 জন ক্যারেক্টার, কর্মচারী একটা ক্যারেক্টার, আর লেখক নিজে আর একটা হচ্ছে বাস ড্রাইভার। হ্যাঁ, এই 3 জন। তো ওই লোকটা গেছিল কি মাল ছাড়াই আনতে গেছিল বর্ডারে, পেশোয়ারে, পাকিস্তানের দিকে। সব ভাষাই নাকি তিনি জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ভাষা, মানে ফরাসি ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই আসলে জানেন না। তিনি বেতার কেন্দ্রের চাকরিটা এইসব বলে নিয়েছিল যে তিনি অনেকগুলো ভাষা টাষা জানেন। এই লোক নাম্বার 1 মনে করো লেখক, 2 হচ্ছে বেতার কেন্দ্র, আর 3 হচ্ছে এই যে ড্রাইভার। তো তিনি বলতেছে আমি সব ভাষাই জানেন, তার মানে কিন্তু তিনি আসলে ভাষা জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তাহলে তিনি এমন একটা ভাব করেন যেন আপনিই যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসি, এই ফরাসি শব্দটা তিনি
কিছু কিছু জানেন, এই 6টা শব্দ যেগুলো জানেন সেগুলো বারবার ছাড়েন। তখন যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তিনি তখন কয়েকটা উর্দু ঝাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে আপনি অশিক্ষিত, বর্বর, আপনার সঙ্গে কথা বলে তারা ঝকমারি, মানে আপনার সাথে কথা বলে অনেক ঝামেলা, তিনি আর কত এইসব পোহাবেন। অথচ পরে দেখলাম ভদ্রলোক অন্তত ফ্রেন্ডলি আছে, বিপন্নের সহায়, মানে যদি কেউ বিপদে পড়ে তাকে হেল্প করে, মানে এইরকম আর কি, হ্যাঁ, ক্যারেক্টারটা। আচ্ছা, আস্তে আস্তে বলতেছি। দেখো তাহলে এখন হচ্ছে 3জন লোক আছে। প্রথম জনকে লেখক, আরেকজন কর্মচারী। কর্মচারী নিজেকে বলে আমি অনেকগুলা ভাষা টাষা জানি, কিন্তু এই গল্পটা কঠিন, সহজ করে পড়াচ্ছি। তো দেখো অনেক ভাষা টাষা জানি, কিন্তু আসলে তিনি জানেন না, 2-4টা জানে, ওগুলো বারবার ছাড়ে, এইসব ভুলভাল কথা বলে ওই বেতারের চাকরিটা নিয়েছিল। মানে রেডিওতে তো ভাষা টাষা জানলে একটু সুবিধা হয়। তো যাই হোক, যদি তুমি এমন বলো তাকে যে আপনার কথা বুঝতেছি না, তুমি তখন বলবে যে আরে মি আমার একটা ভাব করবে আপনিই বোঝেন না, ঠিক আছে, অথচ কিন্তু তিনি জানেন না। পরে দেখলাম কিন্তু লোকটা ফ্রেন্ডলি আছে, বিপন্নের সহায়, মানে কেউ বিপদে পড়লে তাকে হেল্প করে। ক্লিয়ার? বিপন্নের সহায়, বিপন্ন মানে হচ্ছে কেউ হেল্প হয়ে, মানে বিপদে আছে এমন লোক, তাকে সাহায্য করে আর কি। হ্যাঁ, ওকে। শিখ সর্দারজি মানে সর্দারজি মানে বয়স্ক লোক, পাঞ্জাবি লোক দেখছো, দাড়ি টাড়ি আলা। শিখ মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাবা, তারা এখানে কিন্তু শিখদের একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, গুরুদুয়ারা। তো ওইখানে দেখবা যে এরকম দাড়িওয়ালা লোক, শিখ লোকজন থাকে, তারা আসলে ধর্মীয় গুরু, সর্দারজি মানে ওরকম কিছু আর কি, ঠিক আছে। একজনের নাম না, আসলে তার জাত নিয়ে আর কি তাকে আইডেন্টিফাই করা হচ্ছে যে শিখ একটি জাতির একজন সর্দারজি, মানে বয়স্ক লোক একটা, হ্যাঁ, মানে ড্রাইভার। দেখো তারপরে বুঝতে পারলাম যে ভাষার বাবদে এ ভদ্রলোক এত দুর্বলতা যখন শুনতে পারলাম, মানে ভাষার জন্য তার কেন এত বেশি উইকনেস, কেন তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করেই আসলে বেতারের চাকরিটা পেয়েছেন, এই জন্য তিনি ভাষাটাকে অনেক বেশি দেখাইতে চান। তারপরে কি দেখো, বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, একপাল মানে হচ্ছে একদল, কাবুলি ব্যবসায়ী মানে কাবুলের একদল ব্যবসায়ী, মানে কাবুলের দিকে তো তিনি যাচ্ছেন। তো পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন অনেকে দেখে থাকবা। গ্রামোফোনটা কিরকম, এই যে এই যন্ত্রের নাম হচ্ছে গ্রামোফোন, বুঝছো? এই যে গান, আগে সিডি দিলে গান বাজতো, হ্যাঁ, তো এইরকম গ্রামোফোন বিক্রি করতেছে। কেউ রেকর্ডটা ওই রেডিওর মতোই আর কি বাজে আর কি, হ্যাঁ। প্লেট, বাসন, ঝাড়, লণ্ঠন মানে হারিকেন, বুঝছো, লণ্ঠন মানে হারিকেন। ফুটবল বেচতেছে, বিজলি বাতির সাজ সরঞ্জাম মানে ঝাড়বাতি টাইপের। তারপরে কেতাব পুঁথি মানে কি বইপত্র, এক কথায় দুনিয়া যা কিছু আছে সব কিছু এই ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে আর কি। ব্যবসা করবে, কাবুলি ব্যবসায়ী লোকজন পেশোয়ার থেকে কাবুলে নিয়ে যাচ্ছে। বাবদ কি প্রায় সব কিছুই যেন তাদের আমদানি করতে হয়, তার মানে কি তাদের যা দরকার সেই বাবদ সব কিছু তাদেরকে আমদানি করতে হয়। না হয় কি যে কোথা থেকে, হিন্দুস্তান মানে কি ইন্ডিয়া থেকে তাদেরকে আমদানি করতে হয়, কিছুটা আবার রাশিয়া থেকেও করতে হয়। মানে আফগানিস্তানে যা কিছু ব্যবহার করা হয় তা কিছু আসলে কি সব আমদানি করতে হয়। ক্লিয়ার? ঝকমারি কই আছে, ঝকমারি ঝাঁকঝকে, মানে ঝিকঝিকে আর কি, ঠিক আছে। কই গেল, দেখতেছি না তো। মানে অনেক জিনিসপত্রের ভিতরে এটা ছিল আর কি, ঝকমারি মালপত্র এরকম অনেক কিছু, মানে বাতিটাতি এরকম। ঝকমারি মানে নানান ধরনের। এইসব তথ্য জানানোর জন্য আফগান সরকারের বাণিজ্যে প্রতিবেদন পড়তে হয় না, মানে তাদের বাণিজ্যের যে প্রতিবেদন, বাণিজ্যের যে তোমার স্ট্যাটিস্টিক্স, এইগুলো জানতে হবে না। কাবুল শহরে যদি একটা চক্কর মারি তাহলে এগুলো বোঝা যায় যে তারা সব যা ইউজ করে সবই বিদেশ থেকে আমদানি করা জিনিসপত্র, হ্যাঁ। তাই বলতেছে। পেশোয়ার থেকে এরপরে আমরা কোথায় যাব, জমরুদ দুর্গ, যেটা হচ্ছে 10.5 মাইলের সমতল ভূমি। কতটুকু? 10.5 মাইলের সমতল ভূমি, হ্যাঁ। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো, তার মানে কি এটা তোমার মানে জমরুদ দুর্গতে গেলে ওইখানে পাসপোর্ট চেকিং করা হয়েছে তাদেরকে, হ্যাঁ। তাহলে প্রথমে তিনি গেল কই, হাওড়া থেকে পেশোয়ার থেকে জমরুদ দুর্গতে তিনি গেল, হ্যাঁ। অকুস্থল মানে অপরাধ যেখানে ঘটেছে সেই স্থলকে বলা হচ্ছে অকুস্থল। খেলা দেখা লাগবে শেষ করে দেন ভাই, খেলা তো জীবন থেকে হারাই গেছে, বুঝছো। আমরা মনে করো যে আমি একটা সময়, হ্যাঁ, যখন এসএসসিতে পড়তাম, বুঝছো, বা ইন্টার পড়তাম, খেলা হইলে, বাংলাদেশে খেলা হলে এক বলও মিস করতাম না। সেই আমি একটা বলও দেখি না, এমন দিনও চলে যায়, মানে আসলে ব্যস্ততার কারণে, বুঝতে পারছো। যাই হোক, তাহলে গ্রামোফোন। এরপরে দেখো এই যে জমরুদ ফোর্ট, এইখানে তারা যাবে, এখানে পাসপোর্ট চেকিং হবে তাদের, হ্যাঁ। আর এইখানে এই যে কে জানি বলো ঝকমারি বিজলি বাতি, এই যে এটা ঝকমারি বিজলি বাতি, বুঝছো, এই যে এইগুলা, হ্যাঁ, এইগুলা ঝকমারি বিজলি বাতি, বোঝা গেছে। কত নাম্বার পার্ট তা তো জানি না, পড়াইতেছি আর কি,
পুরোটাই শেষ করার চেষ্টা করব। দেখো এক দফা কি, এক দফা তো তোমরা জানো সবাই এক দফা কি, তাই না? একবার বা এক দফা দেখাতে হবে, মানে কি একবার দেখাইতে হবে। ওকে, দেখো দুই দিকে হাজার উঁচু পাথরের নেরা পাহাড়। নেরা পাহাড় মানে কি চিন্তা করতে হবে, এই যে এরকম একটা এরিয়া, মানে পাহাড়গুলো কেমন নেড়া। নেড়া মানে আমি তোমাদের যদি বোঝাই, এদিকে দেখো, এই যে দেখো দেখো দেখো, এই যে পাহাড়গুলোর ভিতরে কোনো গাছ আছে? গাছ থাকলে না পাহাড়ের চুল হবে। এখন তাহলে গাছ নাই, মানে পাহাড়গুলো একদম পুরো নেকেড, মানে কি একদম পুরো তোমার নেড়া, মানে গাছগুলাকে পাহাড়ের চুল বলা হইতেছে। তাহলে সবগুলো দুই দিকে কি নেড়া পাহাড়, আর মাঝখানে হচ্ছে খাইবার পাস। খাইবার পাস মানে কি, এই যে মনে করো এই একটা পাহাড় আর এই একটা পাহাড়, ঠিক আছে? এই পাহাড় দুইটার মাঝখানে একটা রাস্তা গেল, ঠিক আছে? এই রাস্তা মনে করো এরকম চলে আসতেছে, দুই দিকে পাহাড়। এই যে আমি তোমার যদি এইভাবে দেখাই, হ্যাঁ, এই পাহাড়গুলোর মধ্যে দিয়ে যে খাদ, এই যে পাহাড়গুলোর মধ্যে দিয়ে খাদ, এগুলোকে বলা হয় খাইবার পাস বা রাস্তা। তাহলে এইগুলো কি দাঁড়াচ্ছে, যে তোমার মাঝখানে খাইবার পাস, মানে দুই দিকে গিরিখা, তার ভিতর দিয়ে যে রাস্তা যাবে এগুলো হচ্ছে খাইবার পাসের রোড। ওকে, তারপরে দেখো এক জোড়া রাস্তা এঁকে বেঁকে চলতেছে, মানে উনি যে রোড দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে রাস্তা ছিল এক জোড়া, ঠিক আছে? এক জোড়া রাস্তা এঁকে বেঁকে চলতেছে, হ্যাঁ, একে অন্যের গা ঘেঁষে চলতেছে কাবুলের দিকে। দুইটা রাস্তা যাচ্ছে, একটা হচ্ছে পচা আর একটা হচ্ছে একটু ভালো আর কি, হ্যাঁ। একটা রাস্তা হচ্ছে মোটর গাড়ি, মানে যেগুলো হচ্ছে তোমার যন্ত্র দিয়ে চলে তাদের জন্য, আরেকটা হচ্ছে উট খচ্চর হচ্ছে গাধা আর উট মিলে, মানে গাধা আর ঘোড়া মিলিয়ে একটা জাত তৈরি হয়, সেটার নাম হচ্ছে খচ্চর, হ্যাঁ। গাধা, ঘোড়া, পণ্যবাহী যা কাভার ভ্যান, এগুলোর জন্য আর কি, ঠিক আছে? মানে একটা রাস্তা খুব খারাপ, আরেকটা রাস্তা হচ্ছে মোটরযান যেগুলো আর কি, বাস ট্রাক, এগুলোর জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তা মিলে 30 হাত হবে না, মানে যেখানে হচ্ছে চিকন রাস্তাটা সেটাকে বলা হচ্ছে সংকীর্ণ, সেখানে 2 হাত মিলে 30 গজের বেশি হবে না, মানে চিকন চাকন রাস্তা। ক্লিয়ার? শ্রীলঙ্কা আর আফগানিস্তানের খেলা তাহলে তো বেশ ভালো জানে দিয়া, কিন্তু দিয়া এই খেলাটার উপর নির্ভর করতেছে আমাদের বাংলাদেশ এশিয়া কাপে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে খেলবে কিনা। মানে আজকে শ্রীলঙ্কাকে আসলে জিততে হবে, তাহলে বাংলাদেশ খেলতে পারবে। পুরোদস্তুর পল্টন, পুরোদস্তুর মানে হচ্ছে পুরো একটা, আর পল্টন মানে সৈন্য দল। তার মানে তার খাবার, তার ফিয়াসে প্রেমিকা যে খাবার দিয়েছিল সেটা দিয়ে পুরোদস্তুর পল্টন পোষা যাবে, মানে একটা সৈন্য দলকে পোষা যাবে, এটা বলছে। ক্লিয়ার? দেখো সেই রাস্তায় আবার মাতালের মতো টলতে টলতে এঁকে বেঁকে গিয়েছে, যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বায়ে পাহাড়, সামনে পিছে পাহাড়, মানে প্রচুর পাহাড় আর কি। দ্বিপ্রহর সূর্য সেই নরক কুণ্ডে সোজা নেমে এসেছে, মানে কি ওইখানে অনেক গরম। দ্বিপ্রহর সূর্য মানে কি দ্বিতীয় প্রহর, প্রথম প্রহর মনে করো যে তোমার সকালবেলা, মানে মোটামুটি দুপুর 12টার দিকে যে সূর্য আর কি, হ্যাঁ। দ্বিপ্রহর মানে প্রথমে আমরা যদি সকালে একটা প্রহর ধরি, প্রহর মানে আসলে তোমার 3 ঘন্টা করে, তাহলে দ্বিপ্রহর সূর্য, দুপুরের সূর্য সেই নরক কুণ্ডে, ওইটাকে প্রচুর গরম ওইদিকে সোজা নেমে এসেছে, হ্যাঁ। তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লোফালুফি খেলতেছে। তাহলে এখানে তিনি কল্পনা করছে যে প্রচুর পরিমাণে রোদ আসতেছে, সেইগুলো লোফালুফি মানে কি চালাচালি, রোদ চালাচালি পাহাড়গুলোর উপরে পড়ছে, ওইটা নিয়ে যেন পাহাড়গুলো খেলতেছে রোদ নিয়ে, এরকম একটা আর কি, হ্যাঁ। অবাক হয়ে দেখছি সেই গরমের বুখারার পুস্তিন, এটা হচ্ছে ফার, পশমের তৈরি জামা কাপড়, দাঁড়াও, বুখারার পুস্তিন, এই যে পুস্তিন দেখছো, এই যে বুখারার পুস্তিন, এই যে বুখারা মানে হচ্ছে তোমার উজবেকিস্তান একটা দেশ আছে, উজবেকিস্তান একটা দেশ আছে। এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে বুখারার পুস্তিন। আর এই যে বলছিলাম খাদালা চিকন রাস্তা, এই হলো সেই রাস্তা যার মধ্যে দিয়ে এখন তিনি যাচ্ছে। তোমার এরপরে কই গেল, তোমার পেশোয়ার থেকে জমরুদ দুর্গের দিকে যাচ্ছে, তো আফগানিস্তানের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? এই তো, আর এই যে দেখছো যে অবাক হয়ে দেখতেছি এই গরমের মধ্যে তারা উজবেকিস্তানের পুস্তিন মানে ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে, খচ্চর মানে ঘোড়া, ওয়ান কাইন্ড অফ ঘোড়া জাতীয় একটা প্রাণী, ঠিক আছে? খচ্চর খেদিয়ে ভারতবর্ষের দিকে যাচ্ছে। তাহলে কি উজবেকিস্তানের কিছু ব্যবসায়ীরা এই গরমের মধ্যে 2 ইঞ্চি পুরো এইরকম জিনিসপত্র নিয়ে, এই লোকটা উজবেকিস্তানেরই খুব সম্ভবত, দেখছো মাহমুদ ফার। তাহলে এই ফারগুলো নিয়ে আসলে কি হচ্ছে, তারা আস্তে আস্তে করে যাচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য পড়াশোনা করলে হবে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এইখানে তোমার 2 ইঞ্চি ফার গায়ে দিয়ে আস্তে আস্তে
খচ্চরগুলোকে খেদায় খেদায় তারা ভারতবর্ষের দিকে যাচ্ছে। সর্দারজি রহস্য সমাধানের অনুরোধ জানালেন। তিনি বললেন সর্দারজিকে, তিনি জিজ্ঞাসা করছেন, তিনজন ব্যক্তি ছিল, একজন ড্রাইভারওয়ালা সর্দারজি, একজন হচ্ছে লেখক, আর একজন হচ্ছে কর্মচারী। হ্যাঁ, তো এই তিনজন। তো এখন হচ্ছে তোমার সর্দারজিকে যদি মানে কি হলো ব্যাপার, কি রে কিভাবে যাচ্ছে এত গরম, এগুলো পরে সর্দারজি তিনি বললেন যে তাদের হচ্ছে অভ্যাস হয়ে গেছে, মানে কাদের, ওই যে ব্যবসায়ীদের, হ্যাঁ, তাদের পক্ষে এইরকম পুরু জামা এই গরম হচ্ছে আরামদায়ক, বাইরের গরম ভিতরে ঢুকতে পারে না, শরীর ঠান্ডা থাকে। যাই হোক, মানে ড্রাইভার এই যে উত্তর দিতেছে, ঘাম তো আর এই দেশে হয় না, আর হলেই বা কি, হ্যাঁ, এরা তো থোড়াই পরোয়া করে, মানে কি এরা আসলে তার থোড়াই পরোয়া করে, মানে কি মোটেই পরোয়া করে না, এই আর কি। এতটুকু বলতে বলতেই দেখলাম গরমের হলকা মুখ দিয়ে সর্দারজির গলা শুকিয়ে দিল। তার মানে কি এত পরিমাণ গরম আফগানিস্তানে আর পাকিস্তানের যে তোমার পেশোয়ার, মানে কি তোমার পেশোয়ার তো পাকিস্তান, আর পেশোয়ারের পরে জমরুদ দুর্গ যেখানে, সেটা হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্ত আর কি, ঠিক আছে। গল্প জমাবার চেষ্টা হচ্ছে বৃথা, কত দেশের কত রকমের লোক পণ্যবাহী জিনিস সঙ্গে সঙ্গে নিয়ে চলতেছে, মানে ওই রোডের পাশে আর কি কত দেশের মানুষজন যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে। তারপর বলতেছে যে কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার। এই জার্মান মাউজার একটা বন্দুকের কোম্পানি, তার মানে তারা আবার ওই অস্ত্র নিয়ে আসলে যাচ্ছে। অনেকে ব্যবসায়ী দামি জিনিসপত্র পথে লুট হয়ে যাইতে পারে, এর জন্য তারা গাদা বন্দুক নিয়ে যায়, অনেকে জার্মান মাউজার আধুনিক অস্ত্র নিয়ে আসলে ওইগুলোকে নিয়ে তারা পার হয়। দামেস্ক হচ্ছে সিরিয়ার একটা সুদর্শন তরবারি। হ্যাঁ, এটা সুদর্শন একটা তরবারি যেটার নাম হচ্ছে সুপারি কাটার যন্ত্রের মতো জামধর, যেটা মোগল ছবিতে আমি দেখছিলাম, সেটা বাস্তবে দেখলাম। মানে জামধর কিরকম, এই যে এইরকম একটা জাতা, এই দেখো অস্ত্র এভাবে কাটে আর কি, ঠিক আছে, জামধর। তো সেই জামধর তিনি দেখলো যে অনেকে নিয়ে দিয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, যিনি আগে একটা মোগল ছবিতে দেখছিল, ছবি মানে সিনেমা আর কি, হ্যাঁ, এখন বাস্তবে দেখলাম। সেই রকমই গোলাপি সিল্কের কোমরবন্ধে গোজা, কোমরবন্ধ মানে আছে বেল্ট, তাহলে গোলাপি সিল্কের বেল্টে গোজা আছে কি এই যে জামধর যে যন্ত্রটা, এইটা আর কি। হ্যাঁ, কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি। কানজোখা মানে কি, সেটা হচ্ছে কান পর্যন্ত চলে আসছে, মানে এরকম পিছনের লাঠি আর কি, কানজোখা পেতলে বাঁধানো লাঠি। কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, এটা বর্ষা তো বোঝো এরকম তীরের মতো আর কি, সুচলো আর কি আগাটা। হ্যাঁ, পিঠে উটের পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, তার মানে কি উটের পিঠে হচ্ছে অনেক রকমের কার্পেট আসলে ছিল। কত আকারের সমভার হচ্ছে তোমার পানির হচ্ছে আর কি, সমভার সম্ভবত, ভুলে গেছি। তারপরে দেখো বস্তা বস্তা পেস্তা বাদাম, এগুলো বাদাম আর কি, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়ানোর জন্য। আফগানিস্তানে আখরোট এক ধরনের বাদাম, কিশমিশ, আলু বুখারা এগুলো অনেক ভালো হয়। হ্যাঁ, আফিম, তো এইগুলো নিয়ে তারা হিন্দুস্তানে আবার যাচ্ছে কেউ ব্যবসার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক বড়, দেখো 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 আরো চলছে, শুনতে পাইলাম কোমরবন্ধের নিচে ইজেরের ভাজে, পুস্তিনের লাইনিংয়ের ভিতরে আফিং আর হাসিস না কোকেইন। দেখো এই যে আফিম, হাসিস আর হচ্ছে এইখানে তিনটা আছে, দেখো আরেকটা হচ্ছে এই যে তোমার আফিং, হাসিস আর হচ্ছে কোকেইন। এগুলো হচ্ছে কিসের ভিতরে যাচ্ছে, কোমরবন্ধের নিচে, মানে বেল্টের নিচে। ইজেরের ভাজে মানে এটা হচ্ছে তোমার ড্রেস, এক ধরনের ড্রেসের ভাজে। তারপর দেখো পুস্তিনের লাইনিং এর ভিতরে, পুস্তিন মানে এই যে ফার দেখলে না, ফারের জামাগুলো মোটা মোটা জামা, তার লাইনিং এর ভিতরে আফিং টাফিং এগুলো যাচ্ছে। আমি বললাম না যে আফগানিস্তানে যে মাদক উৎপন্ন হয় তার একটা হচ্ছে আফিং, তারপরে কোকেনও কিন্তু ওইখান থেকে উৎপন্ন করা হয়। আফিম একটা ফুল আর কি। হ্যাঁ, তো সেই ফুলের ইয়ে থেকে। তোমরা অনেকে খাইছো না, দাঁড়াবো এটার নাম কি ভুলে গেলাম, ওই যে সাদা সাদা থাকে আর কি, মশলা জাতীয় দেয়, বুঝছো, যেটাকে কি জানি বলে। তো ওইগুলো হচ্ছে আফিমের বীজ আর কি, সাদা রঙের একটা গুড়ি গুড়ি। জামধর, এই যে অস্ত্রপাতি, এই যে জামধর অস্ত্রপাতি, হাত কাটাকাটি করে আর কি। হ্যাঁ, অস্ত্র। তো এইগুলো নিয়ে অনেকে যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা তো তাদের সেফটির জন্য কিছু রাখবে, তাই না? আচ্ছা, জৌলুস মানে কি, জৌলুস মানে গর্বের বিষয়, সেটাই জৌলুস। ওকে, তারপরে দেখো সবাই চলছে অতি ধীরে অতি মন্থরে। পাঠান দুই একবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলাম। হন্তদন্ত হওয়ার মানে হচ্ছে শয়তানের পথে চলা। হন্তদন্ত হওয়া মানে কি, দ্রুত চলা, তাড়াতাড়ি করা। হ্যাঁ, মানে হলো শয়তানের পন্থায় চলা। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যার সমাধান করেই ধরাম করে শব্দ হলো। অলৌকিক ঘটনাটা কি ঘটনা ঘটছে আমি তোমার বুঝাই। দেখো, কাবুলি তড়িৎ গতিতে চোখের ফ্যাটা খুলে আমার
দিকে বিবর্ণ মুখে তাড়ানো। কাবুলি কি? কাবুলি হচ্ছে একজন কর্মচারী ছিল, ঠিক আছে। সে ফেরা করে তাকালো, আমি সর্দারজির দিকে তাকালাম। তিনি দেখি অনেক শান্তভাবে গাড়িখানে একপাশে দাঁড় করিয়ে তারপরে বলতেছে যে টায়ার ফেসেছে, প্রতিবারে হয়, এই গরমে না হয় বিচিত্র, মানে না হয় আসলে অবাস্তব একটা বিষয়। তার মানে বোঝো যে কি অলৌকিক ঘটনা ঘটেছে। এই অলৌকিক ঘটনা হলো তাদের গাড়ির টায়ার ফেসে গেছে গরমের কারণে। তার মানে বুঝতেছো যে কি পরিমাণে গরম ওই রোডগুলাতে, খাইবার গিরিপথের ওই যে অঞ্চলগুলা। হ্যাঁ, আফিমের ফুল অনেক সুন্দর, আমি একবার বাড়িতে লাগাইতে চাইছিলাম। নদী লাগাইতে পারো, বাট ব্যাপারটা হচ্ছে আসলে, আচ্ছা আমি না ভুলে গেছি, ওই যে আফিমের যে বীজ ওইটাকে বলে পেস্তা বাদাম না কি একটা, পেস্তা বাদাম না, বাট ওই ছোট্ট ছোট্ট আসলে কি জানি বলে, যাই হোক ওইটা রান্নাতে খুব ইউজ করা হয়, ওইটা আফিমের বীজ, আমি পরে জানলাম আর কি। ওকে, তো এগুলো তো চিনলা, জামধর ফার বা পুস্তিন যাই বললাম, পুস্তিনের ফার আর কি। হ্যাঁ, তারপরে দেখো ভাইয়া সোলো পড়াবো, সোলো পড়াইলে 3 ঘন্টা লেগে যাবে, তবে এগুলো না তুমি বাসায় একবার পড়লেই দেখবা বুঝতে পারবা। হ্যাঁ, আর এই গল্পটা একটু কঠিন, তোমরা সবাই বুঝতে পারতেছো। এই গল্পটা লাস্টে এমসিকিউ, এইটা শেষ করে নিবে, শেষ করতে পারলে আসলে বলবো যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কারণ অনেক বড় আর এটা একটু জটিল ভাষায় লেখা, ঠিক আছে। আমি যতটা পারতেছি সহজ করে দিচ্ছি, তারপরে বাসায় যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতেছে ইউটিউবে একটু যায় ক্লাসটা আবার রিভিউ দেখবা, বা এই ক্লাসটা আবার একটু প্রথম থেকে দেখবা, ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা দেখো, তবু সর্দারজি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের, কিন্তু দুই দিকে জমি জমা হচ্ছে পাঠানের। তার মানে ইংরেজ ভার্সেস পাঠান একটা ইয়ে কিন্তু চলতেই ছিল। তার মানে কি, রাস্তা হচ্ছে সরকারের, মানে রোডটা সরকারের দখলে আছে, কিন্তু জমি জমা কিন্তু পাঠানের। সেইখানে আপনি যদি নেমেছেন, সর্দারজি মনে করাই দিচ্ছে কে, এই যে ড্রাইভারটা তারা বলতেছে, 3 জন, একটা কর্মচারী, একটা ড্রাইভার আর লেখক। তাহলে ড্রাইভারটা আসলে বলতেছে যে সেখানে নেমেছে কি মরছ, মানে আপনি এই যে এরিয়া খাইবার পাসে, এখানে আসলে পাঠানদের অনেক বড় আধিপত্য আছে, আপনি এটা করেন না। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে, নামলেই করাক পিং, মানে আপনাকে একদম ধরে ফেলবে তারা। হ্যাঁ, করাক পিং মানে ধরে ফেলবে, আর বুঝেছে আরে গেলেই ঠাস করে মরে যাবে, ওরকম একটা ব্যাপার স্যাপার করাক পিং। তারপরে কি কায়দায় সবকিছু হরণ করে, তার বর্ণনা দেওয়ার আর প্রয়োজন নেই, মানে আপনি যদি ওই নিচে টিচে নামেন, তাদের জমি জমায়, তাহলে আপনার সবকিছু কেড়ে টেড়ে রেখে দিবে। পাঠান যাতে ঠিক করে, মানে পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপরে রাহাজানি না করে, তাই জন্য খাইবার পাসের 2 দিকে সেখানে যত বসতি আছে সেখানে যদি পাঠান থেকে ইংরেজরা 2 টাকা করে বছরে খাজনা দেয়, তাহলে মনে করো একটা রোড, মনে করো একটা রোড, এই দিকে আর এই দিকে 2টা পাঠান বাড়ি, তাদের ভিতরে গোলাগুলি এগুলো হয়, মারামারি হয়, তারা যাতে রাস্তার পরে ঝামেলাগুলো না করে এই জন্য ইংরেজরা তাদেরকে 2 টাকা করে ট্যাক্সও দেয় বছরে। ভাই তোরা মারামারিটা করিস না, রাস্তার উপরে করিস না, বাইরে কর। হ্যাঁ, মানে ওইটুকুকে সেফ রাখার জন্য। তাহলে বুঝতেছো ব্যাপারটা কি, যে 2 টাকা করে খাজনা দেয়। ইংরেজরা সব জায়গা থেকে খাজনা তুলতো আর এদেরকে নাকি দিত। পরে আরেকটা শর্ত, কি শর্ত, অতি কষ্টে তারা আদায় করেছে। আফ্রিদি হচ্ছে একটা উপজাতি, আফ্রিদিতে ঝগড়া যদি বাঁধে, তাহলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। হ্যাঁ, মানে বুঝতেই পারতেছো যে ইংরেজদের কাছ থেকে তারা ট্যাক্স পাইতো, ঝামেলা করিস না ভাই, তোদেরকে টাকা দিচ্ছি। মোটর আওয়াজ চললো, কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস, ভয় নাই সাহেব, মানে কি কাবুলি বলতেছে যে ভয় নাই সাহেব, কালই আমরা কাবুল পৌঁছে যাচ্ছি, সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে আমরা ডুব দেব। হ্যাঁ, কাবুল নদী কিন্তু অনেক ঠান্ডা যুক্ত, দেখো বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, মানে বরফ গলা হিমজল মানে ঠান্ডা পানি নেমে এসেছে পাহাড় থেকে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। কাবুলিকে সেখানে এই যে দেখো, এই যে তো বিড়বিড় করে বলছিল যে ভয় নাই, কোনো সমস্যা নাই, কালকে আমরা কাবুল যাব। হ্যাঁ, সেখানে কাবুলের গলা ভেঙে গিয়েছে, তারপরেও তিনি বিড়বিড় করে বললো যে আমরা কালকে গিয়ে নদীতে ঝাঁপ দিলে সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পুরুক, মানে বলো তো আপনার মুখে ফুল চন্দন মানে কি? হ্যাঁ, এই প্যারার প্রথম দিকে সর্দারজি আমাদেরকে স্মরণ করাই দিল খাইবার পাসের রাস্তার 2 দিকে সরকারের, কিন্তু 2 দিকে জমি হচ্ছে পাঠানের, মানে রাস্তার উপর দিয়ে সরকারের নিয়ন্ত্রণ আছে, কিন্তু পাঠানদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তারা অনেক অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তারা নিজেদের জমিতে কেউ গেলে সবকিছু কেড়ে রেখে দিচ্ছে, এইটাই আর কি। মজা আছে, গল্পটা সুন্দর, পরে দেখবো আরো সুন্দর লাগবে। হঠাৎ দেখি সামনে একই মরিচিকা,
বানানটা দেখো, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, তার মানে কি তারা চলে আসছে। হ্যাঁ, তারা হচ্ছে পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলো, তার মানে কি এখন তারা পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকে গেছে। ঠিক আছে, এই যে বড় বড় করে সাইনবোর্ডে লেখা, কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা হচ্ছে খাইবার পাস করা। খাইবার পাস করা মানে কি? ওটা হচ্ছে বর্ডার একটা। খাইবার পাস করা মানে পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার ক্ষেত্রে যে টাসপোর্ট দেখানো, এটা একটা অনেক কঠিন প্রসেস। তো দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা বলা হয়েছে এখানে খাইবার পাসকে পাস করা। হ্যাঁ, মানে পাস করে ওই পাশে যাওয়া। আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ, আমি বললাম আমেন। খাইবার পাস তো দুঃখে সুখে পেরোলাম, কিন্তু মনে আশা করলাম এই গরম কমবে, মানে এবার মনে হয় গরমটা কমবে আফগানিস্তানে। কমলো বটে, কিন্তু পাসের ভিতরে তো পিচ ঢালা রাস্তা ছিল। কিন্তু সেটা যতই চিকন হোক বা যতই মোটা হোক না কেন, ছিল আগে এতক্ষণ খাইবার পাসের মধ্যে, কিন্তু এখন রাস্তা বলে আর কোনো কিছুই নাই। হাজারো বছরের লোক চলাচলের ফলে হালকা একটু পাথর টাথর পড়ে আছে রাস্তার উপরে। হ্যাঁ, মানে হালকা পাথর আর অতি সামান্য মাটির উপরে একটু রাস্তার দাগটা পড়ে আছে, ওর উপর দিয়ে আসলে মোটর চললো। এই দাগের উপর দিয়ে পণ্যবাহী যেতে আসতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা মোটর আরোহী, মানে যারা বাস ড্রাইভার চালক, তাদের পক্ষে কত যে পীড়াদায়ক হইতে পারে, এইটাকে তুলনা করা যায় কিসের সাথে? ভারতের একটা গ্রামীণ অঞ্চল বীরভূম, বাঁকুড়া। হ্যাঁ, তখনকার সময় এর উপরে ভাঙ্গা আর খোয়াইয়ের, মানে বীরভূম আর বাঁকুড়ায় যে ডাঙ্গা আর খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চলার সঙ্গে, তার মানে বীরভূম আর বাঁকুড়ার দুইটা অঞ্চল, একটা হচ্ছে ডাঙ্গা আর একটা হচ্ছে খোয়াই। তো তার উপরে যখন রাত্রিকালে গরুর গাড়ি চললে যেমন ঘট 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 করে হচ্ছে গায়ে ব্যথা ট্যাথা লাগে, খটখট করে, তো সেই রকম করে চলার মতোই মনে হচ্ছে। আফগানিস্তানের রাস্তা খুবই খারাপ, খাইবার পাস তারা পাস করে ফেলছে। হ্যাঁ, যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, মানে 20 কিলোমিটার বেগে চলার ভিতরে খড়ের পুরো তোষক না থাকে, ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়, তাহলে ল্যান্ডিকোটাল থেকে দক্কা, মানে উনি বুঝাইতেছে যে এইখানে যে যাইতেছি এটা এমন মনে হচ্ছে যে বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গার খোয়াইয়ের যে এলাকাগুলো রয়েছে, ওই এলাকায় রাত্রে যদি আমরা গরুর গাড়ি দিয়ে যাই, সেই গাড়ি যদি 20 কিলোমিটার গতিতে চলে, তাহলে যেমন লাভঝাপ হবে, সেরকম লাভঝাপ আসলে এর মধ্যে দিয়ে হচ্ছে। এরপরে কি দেখো, ল্যান্ডিকোটাল থেকে দক্কা হচ্ছে 10 মাইল। এখন তারা ল্যান্ডিকোটাল আসছে। ঠিক আছে, দেখো এইবার তারা আসলে কই যাচ্ছে খেয়াল করি এই জায়গাগুলো। এই যে তারা কিন্তু হাওড়া পার করে ফেলছে, পেশোয়ার পার করে ফেলছে, জমরুদ দুর্গে পাসপোর্ট দেখাইছে, খাইবার পাসে আসলে তিনি ঢুকেছে। এইবার সামনে হচ্ছে ল্যান্ডিকোটালে চলে আসছে। এখন আসছে কোথায়? ল্যান্ডিকোটাল। এবার ল্যান্ডিকোটাল থেকে তারা আরেকটা দুর্গে যাবে, যেটা রেস্ট হাউস, সেটা হচ্ছে দক্কা। তাহলে কি এখন ল্যান্ডিকোটালে আসলো, খাইবার পাস করে তারা ল্যান্ডিকোটালে আসছে। এই যে ল্যান্ডিকোটাল একটা শব্দ, তো এই যে এরিয়া, এই যে ল্যান্ডিকোটাল, দেখছো এই ল্যান্ডিকোটালে তারা আসছে। তা এইখান থেকে 10 মাইল গেলে দক্কা দুর্গ, 10 মাইল গেলে কি দক্কা দুর্গ। ঠিক আছে, ল্যান্ডিকোটাল থেকে দক্কা দুর্গ। আচ্ছা, দেখো এই যে ল্যান্ডিকোটাল ক্যাম্প। ঠিক আছে, ল্যান্ডিকোটাল ক্যাম্প, এইখান থেকে তারা কোথায় যাবে? দক্কা। এই যে দক্কা দুর্গ। ঠিক আছে, দক্কা দুর্গটা সুন্দর না? দক্কা দুর্গ। হ্যাঁ, এই ক্লাসটা দ্বিতীয়বারে আমি নিতেছি। এই ক্লাসটা একটু কঠিন বাট সহজ আছে, নিজে বসলে সহজ হবে। আবার আমি তোমার বলি, আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে পুরাটা দিছি, ওই তোমাদের জন্যই দিছিলাম। ঠিক আছে, যা অনেকের কঠিন লাগতেছিল, আমি আবার লেখা দিতেছি, এইটার মধ্যে আমি দিছিলাম, এইখান থেকে দেখা নিও, পুরাটা আমি সুন্দর করে দিছি, একদম মানে পুরো যা লাগে তাই আছে। ঠিক আছে, দেখো ল্যান্ডিকোটাল থেকে দক্কায় যাবে, যাওয়ার ব্যাপার। তো বেতারের সাহেব মানে কি, ওই যে কর্মচারীটা আর আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলাম। বাদ বাকি আর সকলে হয় হুল্লা করে গাড়ি নিয়ে ঠেলে চললো। তার মানে কি ওইখানে থামাইলো পাসপোর্ট দিয়ে, তারপরে এবার রাস্তা তো অবস্থা খারাপ, তো বাদ বাকি আর সকলে হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চললো। আচ্ছা, তারপরে সর্দারজি তন্নি করে বললেন একটু পা চালিয়ে, মানে একটু তাড়াতাড়ি আসেন, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। মানে কি, যে বর্ডারের দরজা বন্ধ করে, সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। তাহলে এইটা কি দেখো, এই যে এখন তারা ল্যান্ডিকোটাল থেকে দক্কায় গেল, দক্কায় প্রায় চলে আসলো। আসার পরে কি হইলো,
আসার পরে এদিকে সেদিকে উনি আর বেতারের সাহেব, মানে বেতারের যে কর্মচারীর লোকটা ছিল আর এই লেখক, এই দুইজন কি করলো, এগিয়ে গেল কোথার দিকে, এই যে ল্যান্ডিকোরাল থেকে এখান থেকে 10 মাইল গিয়ে দক্কার দিকে এগিয়ে গেল, এইটার ভেতরের দিকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো বাদ বাকি সকলে হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চললো। সর্দারজি তখন বললেন যে একটু পা চালিয়ে, মানে তাড়াতাড়ি আসো, যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আবার এই যে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, যেন ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, এই যে দুর্গ আর কি। হ্যাঁ, এক চৌকো দুর্গ কেন, এই যে চৌকার মতো অনেকগুলো চৌক আছে, দেখছো, এই যে দুর্গ। আচ্ছা, কর্মের অন্তে মানে কি, কাজের শেষে নিভৃত পান্থশালাতে, মানে মূলত কি নিভৃত মানে যেখানে লোকজন নাই, কাজের শেষে মানুষজন রেস্ট করে, মানে অনেক আরামদায়ক একটা রেস্ট হাউস, যেটাকে বলা হয় পান্থশালা। হ্যাঁ, যেইটা আমাদের চোখের সামনে যেমন একটা স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব মানে কোনো মিল নাই। সংস্রব মানে মিল, তাহলে এই দক্কা দুর্গের সাথে কোনো মিল নাই। তখন হয়তো আরো অনেক খারাপ ছিল, তো রেস্ট হাউস বলতে যা বোঝায় সেটা আসলে বলা যায় না দক্কা দুর্গকে। বাট যাই হোক, 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানাতে একটা বিরাট দরজা, মানে এরকম চারিদিকে একটা বিল্ডিং মনে করো অনেক উঁচু, এবং সেখানে সামনের দিকে আসলে কি একটা দরজা আছে বড়। ঠিক আছে, তো এটাই বোঝানো হচ্ছে। আর এর ভিতরে দিয়ে উট যাচ্ছে, বাস ঢুকতেছে, ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে, এত বড়। কিন্তু ভেতরে যাবার সময় আমার মনে হয় এই হচ্ছে শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ঢুকে থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি না, কিন্তু মনে হলো আমাকে যেন ধাক্কা এসে 3 গজ পিছিয়ে গেলাম। মানে কি, এই দক্কা দুর্গের ভিতরে গরু, মহিষ, উট সব কিছু নিয়ে ঢুকতো মানুষজন। হ্যাঁ, মানে এটা রেস্ট হাউস বলাই চলে না, বাট তিনি ওর ভিতরে গিয়ে এক অভিজ্ঞতা। তো সেখানে যায় দেখলো কি, যে প্রচুর গন্ধ। কিসের গন্ধ, যে উটরা ওই যে প্রস্রাব পায়খানা করছে ওগুলো আসলটুকু সরাইছে, বাট কিছু তো লেগে থাকে, একটা বিচ্ছিরি গন্ধ কর, তাই না? মাটির দুর্গ, তো সে মাটির দুর্গ বুঝতেই পারতেছো। তো সেইখানে তিনি গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যেন 3 গজ তারে পিছাই দিছে। ব্যাপারটা কি বুঝতে অবশ্য আর বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমি হাওয়ার বাহিরে, তাই এখানে কখনোই বৃষ্টি হয় না। আর যেহেতু বৃষ্টি হয় না, তাহলে মলমূত্রগুলো পরিষ্কারও হয় না, মানে মেইনটা ফেলায়, বাট কিছুটা তো লেগেই থাকে, গরু মহিষ সবগুলো, তাই না? তাহলে যথেষ্ট উঁচু নয়, বরফের মানে বরফও গলে এখানে পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নাই, ধোয়া মশার জন্য কোনো জলের বাজে খরচ করাও আসলে চলে না। অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে শুরু করে আরম্ভ করে পরশুদিন, এই সিকন্দর শাহী আসলে এক ধরনের ঘোড়ার জাত, বাজিরাজ আরেক ধরনের ঘোড়ার জাত। এই সকল কিছু পরশুদিনের আস্ত ভেড়ার একটা পাল, মানে ভেড়ার একটা দল সেখানে ঢুকেছিল, তাদের সকল অবদান, মানে কি প্রস্রাব পায়খানা, তাদের সকল অবদান তারা এখানে রেখে গেছে। হ্যাঁ, আচ্ছা, মলমূত্র, তাহলে তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে, মানে বড়গুলো তারা সাফ করে নিয়ে গেছে, বাট কিছু সূক্ষ্ম গন্ধ সর্বত্র স্তরীভূত হয়ে আছে, যেন হায় ভয় হয়, ধাক্কা দিলে, মানে ধাক্কা দিয়ে যদি না সরায় গন্ধগুলাকে, তাহলে যেন এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিভেদ্য মানে কি, যেখান থেকে আসলে সূচকেও ভেদ করা যায় এমন একটা অন্ধকার, মানে সূচিবেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিবেদ্য দুর্গন্ধ দেখলাম। মানে কি, অন্ধকার মানে কি, খুব ঘন অন্ধকার, যেটাকে ভেদ করে আসলে যাইতে হবে, এরকম একটা অবস্থা। তো সেই রকম সূচিভেদ্য দুর্গন্ধ, মানে বুঝতেই পারতেছে যে মলমূত্রের দুর্গন্ধ এখানে অনেক বেশি। ডাবল ডেকার মানে 2 তলা বাস, সংস্রব মানে সম্পর্ক, তাই হাসি পাচ্ছে তোমাদের অনেকক্ষণ পরে। ডাবল ডেকার মানে 2 তলা বাস, সংস্রব মানে হচ্ছে তোমার কোনো সম্পর্ক নাই, মানে এখানে পান্থশালা বা রেস্ট হাউস বলতে যা বুঝি, দক্কা দুর্গের সাথে কোনো কানেকশনই নাই, মানে এখানে অবস্থাটা খুবই বাজে, এই আর কি। অনেক সুন্দর জায়গা। আচ্ছা, সূচিবেদ্য দুর্গন্ধ মানে সূচ দিয়ে ভেদ করা যাবে এরকম একটা দুর্গন্ধ, মানে খুব ঘনীভূত আর কি। হ্যাঁ, ভোরবেলা ঘুম ভাঙলো, আজান শুনে নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। বুখারা মানে হচ্ছে উজবেকিস্তান, আর পুস্তিন মানে কি, ওই যে ফার ব্যবসায়ী, জামা কাপড়ের। হ্যাঁ, ফার, সদাগর মানে কি ব্যবসায়ী। হ্যাঁ, উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে, মানে তুর্কমেনিস্তান বা উজবেকিস্তান 2টা দেশ পাশাপাশি আর কি, সোভিয়েতের মধ্যে ছিল, তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে? বেতারওয়ালাকে, মানে ওই যে 3 জন ছিল না, বেতারওয়ালা, সর্দারজি আর হচ্ছে তোমার ড্রাইভার। তো বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন,
আপনি নিজেই জিজ্ঞাসা করুন না, আমি বললাম যদি কিছু মনে করেন, মানে ওই যে বুখারার পুস্তিনে এত সুন্দর করে কিভাবে নামাজ পড়াইলো বা আজান দিল, এত সুন্দর আরবি উচ্চারণ কোথা থেকে আসলো, আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে তিনি বুঝতে পারলাম যে খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কোনো বাধা নাই। তাহলে কি যে এই প্রাচ্য দেশগুলোতে অজানা লোককে যা কিছু জিজ্ঞাসা করা যায় কিছু মনে করবে না। পরে জানলাম তার সম্বন্ধে কৌতূহল দেখানো হয়, তাদের সম্পর্কে আমরা যতই কৌতূহল দেখাই বরঞ্চ তারা ততই খুশি হয়। মোটরে বসে তার খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচের হিসাব নিতে রাখলাম। তার মানে কি মোটরের বসে আগের রাতে তারা যে দক্কায় ছিল সেই দক্কার যে অবস্থা অভিজ্ঞতা সেটার হিসাব নিতে রাখলো মোটরে চড়ে আর কি, ওই লোকের সাথে। হ্যাঁ, কার সাথে? ওই যে বুখারার পুস্তিনের সাথে। হ্যাঁ, মানে পুস্তিন ব্যবসায়ী। সূচিবেদ্য মানে হচ্ছে খুব ঘনীভূত, যেখানে সূচ দিয়ে মনে করো ভেদ করা যাবে না, সূচিবেদ্য ঘনীভূত আর কি। হ্যাঁ, চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ। পরের দিন খুলে দেখি সামনে সবুজ উপত্যকা। এ কি, আফগানিস্তান মতো জায়গায় সবুজ উপত্যকা, রাস্তার দুই দিকে ফসলের ক্ষেত। সর্দার যে পরিচয় করিয়ে দিয়ে বলল জালালাবাদ। এইবার শোনো সবাই, শোনো, খুবই মজাদার একটা ব্যাপার। এই যে এতক্ষণ যতদূর যা এলাকা সবগুলো এলাকা খারাপ, হ্যাঁ, মানে পেশোয়ার আর কি পাকিস্তান ঠিক আছে, বাট সবগুলো এলাকা হচ্ছে মানে অত সুন্দর না। হ্যাঁ, কিন্তু হাওড়া থেকে যখন তিনি পেশোয়ারে গেল, পেশোয়ারে আসলে কার সাথে দেখা? প্রথমে ইংরেজ এক ব্যক্তির সাথে, তারপরে একজন সর্দারজির সাথে, তারপরে তিনি জমরুদ দুর্গে গেল। আর পেশোয়ারে নেমে কার বাসায় ছিল? আহমদের বাসায়। সেখান থেকে জমরুদ দুর্গ পর্যন্ত গেল। এখানে কি দেখালো? পাসপোর্ট দেখায় তিনি খাইবার পাস। এখানে রোডের অভিজ্ঞতাটা তিনি শেয়ার করছে, রোডগুলো কেমন আর আশেপাশে মানুষগুলো কেমন। তারপরে তিনি আসলে ল্যান্ডিকোটালে গেল, তাই না? ল্যান্ডিকোটালের থেকে 10 মাইল এখানে কি করছে তিনি সেগুলো তিনি বলেন নাই। এখান থেকে 10 মাইল দূরে দক্কা দুর্গে যাওয়ার অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু তার পর দিন সন্ধ্যাবেলায় আবার তারা ঘুমাইছে দক্কায়, এবং সকালবেলা যে তোমার গাড়ি টাড়ি চলে যে সকালে তার ঘুম ভাঙছে। দেখো জালালাবাদ হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, বুঝছো? জালালাবাদ খুবই সুন্দর একটি জায়গা। তো চলো জালালাবাদ নিয়ে একটু দেখি, মানে তার কাছে কেমন লাগে। দেখো, তার দেখলো যে পাশে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসলের ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিলেন এই এলাকার নাম হচ্ছে জালালাবাদ। তখন দুই দিকেই সবুজ আর লোকজনের ঘর বাড়ি, সামান্য একটা নদী। ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজে লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি মধুর তসবির, মানে প্রমাণ বা অতি মধুর তসবির। এখন কথা হচ্ছে কি, দেখো তোমার জালালাবাদ অঞ্চলে কিন্তু ছোট্ট একটা নদী আছে। হ্যাঁ, ছোট্ট একটা নদী আছে। এখন কথা হচ্ছে কি, দেখো এইখানে এই যে ছোট্ট নদী, এই নদী একটু সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে। তার মানে কি পানি ওইখানে আছে বলেই তো সুন্দর সবুজের লীলা খেলা হয়েছে। এই জন্যই বলতেছে যে কি সুন্দর সবুজের লীলা খেলা দেখাইতে পারে, সেটা জালালাবাদের এখানে আসলেই তার তসবির প্রমাণ বা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এমন একটা। এমন কি খেই বললেন, খেই কি খেই খেই মানে হচ্ছে নাগাল আর কি, বুঝছো? নাগাল। মোটরে কি? মোটর তো গাড়ি, বাস। সুযোগ পেলে কি মোহনের সবুজ মানে লীলা খেলা দেখাতে পারে জালালাবাদ তার অতি মধুর তসবির। এমন কি যে 2-4টে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, এখানের আরো কিছু পাঠান লোকজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও সীমান্তের পাঠানদের থেকে মোলায়েম বলে মনে হলো। মানে কি সীমান্তের পাঠানদের থেকেও তারা অনেক বেশি মোলায়েম আর কি। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দেবে না, শিওর দিব, এটা পিডিএফ এমনি করে লাগানোই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো লক্ষ্য করলাম যে পাঠানদের শহরে সেখানকার মেয়েদের বেপরদামের নিন্দা করে, মানে বাহিরে গিয়ে পাঠানরা, হ্যাঁ, সেখানে শহরে গিয়ে যে বেপরদামের নিন্দা করে। হ্যাঁ, তাদেরই বউজি খেতে কাজ করতেছে, মানে কোনো পর্দা টর্দা নাই, খেতে কাজ করতেছে অন্য দেশের মেয়েদের মতোই সিম্পলি। হ্যাঁ, মুখ তুলে বাসের দিকে তাকাতেও আবার তাদের আপত্তি নাই। তার মানে ওই পর্দা নিয়ে পাঠানরা হয়তো অন্য এলাকায় যা বংশং করে, কিন্তু নিজের এলাকায় মেয়েরা ঠিকঠাক কাজ করতেছে, এই কোনো পর্দার বালাই নাই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা, হ্যাঁ, কোনো দেশের গরিব মেয়েরাই আসলে পর্দা মানে না, অন্তত আপন গায়ে তো মানেই না। ঠিক আছে, মানে তারা কাজকর্ম করে, তারা ফ্রিলি তারা ক্ষেত খামারে কাজকর্ম করে, এটাই বোঝাচ্ছে যে ওরা বাইরে গিয়ে বেপরদামি নেন্দামি করে, কিন্তু এখানে তসবির কি, তাই না? আর তসবির হচ্ছে
এই যে জালালাবাদ হলো তার প্রমাণ, বা এখানে চিত্র ফুটে উঠেছে, ঠিক আছে, প্রমাণ যে দেখো আশেপাশে সুযোগ পেলে মানে একটা নদী যে কি সুন্দর লীলা খেলা দেখাইতে পারে সবুজের, জালালাবাদের ওই অঞ্চলটা হচ্ছে তার মধুর তসবির প্রমাণ বা মধুর চিত্র, একই কথা বলতে পারো। হ্যাঁ, মোটর ছাড়লো, প্রায় শেষের দিকে চলে আসছি। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছানোর আর কোনো ভরসাই রইল না। তার মানে এখন আমরা কাবুল পৌঁছাবো। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। তাহলে এখন তার ফাইনাল ডেস্টিনেশন জালালাবাদ, জালালাবাদ থেকে কাবুল, জালালাবাদ থেকে কাবুল। আবার আমরা একটু প্রথম দিকে যাব। হ্যাঁ, প্রথম দিকে গিয়ে কি দেখবো, এই যে দেখ কতগুলো পেজ পরে ফেললাম, দেখছো? এই যে প্রথমে তিনি হাওড়া স্টেশন, তারপরে তিনি পেশোয়া, তারপরে তিনি জমরুদ দুর্গে গেছে, তারপরে এখানে খাইবারগিরি পাস পাঁচ হয়ে এই যে আসছে হচ্ছে ল্যান্ডিকোটাল, তারপরে এই দুর্গে ছিল, দুর্গের থেকে তিনি সুন্দর জালালাবাদ শহর। এইখানে কিন্তু সেই সুন্দর জালালাবাদ দেখাচ্ছে না, বাট উনি ওখানে ব্যাখ্যা দিবে, দেখো এইখানে। তারপরে ফাইনালি তিনি এই কাবুল শহরে গেছেন। এখান থেকে আর 100 মাইল গেলে কাবুল, মানে হাফ মতো হয়েছে। তো ওইখানে আসলে তিনি ভ্রমণ কাহিনী আসলে কি বলছে, চলো দেখে আসি আমরা আর একটু। এই যে দেখো জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। হ্যাঁ, শাস্ত্রের লেখা দেখে সকালে পেশোয়ার ছেড়ে আমরা যদি যাই সন্ধ্যার মধ্যেই জালালাবাদ পৌঁছে যাব, কিন্তু পরের দিন ভোরবেলা আমরা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল পৌঁছে যাব। মানে শাস্ত্রে মানে কি বইপত্রে লেখা আছে যে আসলে সকালে যদি যাওয়া যায়, বা টিকিটে ধরো লেখা আছে যে সকালে ছাড়লে সন্ধ্যার মধ্যে আমরা কাবুল পৌঁছায় যাব, ঠিক আছে। এইবার দেখো পরে জানলাম যে এখানে মেল বাস ছাড়া অন্য বাস শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। মানে কি, যেগুলো হচ্ছে ডাইরেক্ট বাস সেগুলো ছাড়া অন্যগুলো ওই নিয়ম নীতি তোয়াক্কা করে না, বা যে গতিতে চলার কথা সেভাবে চলে না। সন্ধ্যা কাটলে একটা নালার পারে, কোথায় এটা? জালালাবাদে। হ্যাঁ, জালালাবাদ থেকে তিনি এখন কাবুল যাচ্ছে, জালালাবাদ থেকে তিনি এখন কাবুল যাচ্ছে। তো সন্ধ্যা কাটলো নালার পারে, নার্গিস বনের এক পাশে। তার মানে কি, এই যে ফুলগুলো তুমি দেখতেছো না, এগুলো হচ্ছে নার্গিস ফুল। এগুলো কি, অনেকের নাম নার্গিস আছে না? এই অনেকের নাম নার্গিস আছে না? হ্যাঁ, বিশেষ করে খালামণি, আফামণি, এদের নাম নার্গিস অনেকের থাকে, ঠিক আছে, আগে রাখতো। শেষ পাতায় চলে আসছি। তো এই দেখো নার্গিস ফুল। হ্যাঁ, তো নার্গিস এই তা ওনার এইখানেই আসলে চমৎকার হয়েছে। গল্পটা এতটুকু সবার কাছে বোরিং লাগতে পারে, কিন্তু এইখানে মজা লাগবে। দেখো সন্ধ্যা কাটলো নালার পারে, কি একটা নার্গিস বনের পাশে, সিনার মরমরের মাঝখানে। এই দেখো সিনার একটা গাছ, এই যে সিনার মরমর মানে পাতা, এই যে সিনার গাছ, বুঝছো? এগুলো হচ্ছে চিনার গাছ, ক্লিয়ার? আচ্ছা, চিনার মরমরের মাঝখানে সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলার খানসামা মানে হচ্ছে পিয়ন, আহার দিয়ে গেল। চিনার পল্লবের থেকে মুছে যাওয়ার পর মানে কি, এই চিনার গাছে এই যে সুন্দর একটা সূর্যের আলো পড়ছে না, এই আলোটা যখন মুছে গেল, মানে সন্ধ্যা যখন হয়ে গেল, হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কি হইল, তখন এই যে ডাক বাংলোর খানসামা মানে তুমি যেখানে আসলে নালার পাশে থাকতে চাইছিল, একটা ডাক বাংলো মানে কি একটা থাকার জায়গা। হ্যাঁ, সেখানে খানসামা আহার দিয়ে গেল, খেতে দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানেই 4 পায়া নিয়ে শুয়ে পড়লাম। মানে কি, সে ওই নালার ধারে 4 পাই মানে ছোটখাটো চৌকি খাট এই নিয়ে শুয়ে পড়লো, ওইখানেই শুয়ে পড়ছে সে, ঠিক আছে। মানে সে তো এক্সপ্লোর করতেই গেছে, বুঝো তো। শেষ রাত্রে তার ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে, মানে একদম ভোরের দিকে তার ঘুম ভেঙে গেল। মানে মূলত কি, জালালাবাদ থেকে তার যাওয়ার কথা হচ্ছে কাবুলে, কিন্তু মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে, ড্রাইভার হচ্ছে রাতকানা। তো তিনি একটা ডাক বাংলার ওইখানে থাকবেন, এবং ওখানের পরিবেশটা এরকম যে নার্গিস বনের বাগান এবং চিনার গাছ রয়েছে, এবং তিনি ওইখানেই শুয়ে পড়ছে 4 পায়া আনাইয়া, ঠিক আছে, বেড আনাইয়া। ওকে, তো তারে ভোরে তার ঘুম ভাঙছে একটা অপূর্ব সৌন্দর্য মাধুরীর মধ্যে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ। মানে কি, নদী আছে পাশে, নালা, নদী। আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কেউ অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। তার মানে কি, সে দেখলো যে নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, আর হচ্ছে আমার সর্বদেহে জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোনো এক অজানা সুন্দরীর মধুর নিঃশ্বাস, মানে নার্গিস ফুলের গন্ধ, ফুলের গন্ধ। হ্যাঁ, শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, হ্যাঁ, নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, হ্যাঁ, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেমন
তন্দ্রা টুটে যায়, মানে ঘুম, তন্দ্রা মানে ঘুম, ঘুম চলে যায়। তার মানে কি বোঝাচ্ছে, ধরো আমরা যখন নালা থেকে নদীর মধ্যে আমরা নৌকায় যাই এবং কুলু কুলু শব্দে আসলে রাত্রে ঘুম ভাঙতে পারে কিন্তু নদীর মধ্যে থাকলে। প্লাস আবার যদি এমন হয় শরতের শরতের শিউলির পাশে আমরা ঘুমায় আছি কিন্তু গভীর রাতে অনেক গন্ধের কারণে যদি ঘুম টুটে যায়, এইখানে সেই দুইটা মিলে গিয়ে একটা চমৎকার কম্বিনেশন হয়েছে, ঠিক আছে? মানে চমৎকার একটা ব্যাপার, যে একদিকে হচ্ছে পানির সুন্দর সাউন্ড, আরেকদিকে হচ্ছে ফুলের সুন্দর মানে সুবাস, দুইটা মিলে এখানে দুইটা একটা কম্বিনেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? কুলুকুলু ধ্বনি বোঝো না? এই কুলুকুলু ধ্বনি হচ্ছে পানির কুলুকুলু শব্দ আর কি। হ্যাঁ, আচ্ছা, এই সঙ্গীত আমি বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ, মানে কি ওই সাউন্ডের সাথে ফুলের গন্ধ মিলে মিশে যেন সোহাগ একটা তৈরি করেছে, হ্যাঁ, জীবনে আর কখনোই তিনি পায় নাই। হ্যাঁ, সেই আধো আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলতেছে। তার মানে দিনের বেলায় নালাটাতে শুষ্ক ছিল, পানি ছিল না, কিন্তু ভোরে দেখা গেল দুই পাশে যে নার্গিস ফুলগুলো ছিল সেগুলোর পা ধুয়ে দিয়ে যাচ্ছে, মানে কি নালাটা পরিপূর্ণ হয়ে গেছে। নালার দুই ধারে যে নার্গিস বন ছিল, সেই নার্গিস বনের উপরে পর্যন্ত পানি উঠে গেছে এবং পা ধুয়ে দিয়ে যাচ্ছে বলতেছে। হ্যাঁ, ছুটে চলতেছে, বুঝলাম। নালার উজানের দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল, তার মানে কি নালার যে তোমার উজান ভাটি, উজান মানে কি জোয়ার, এই জোয়ারের দিনের বেলায় বাদ দিয়ে মানে বাধা দিয়ে আসলে জল বন্ধ করা হয়েছিল, কিন্তু রাতের বেলা ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, তার মানে কি এখানে আসলে তখন খুলে দিছে আর কি। বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে, তার পাশেই আবার নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, মানে কি মূলত যেই জল পেয়ে তার পরশে এই যে নালার পানিটা পেয়ে এই যে নার্গিস যে ফুলগুলো নয়ন মেলে তাকিয়েছে, মানে কি ফুটেছে, ফুলগুলো ফুটেছে, কড়ি থেকে ফুটেছে, তাইলে তার পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। কি সুন্দর ব্যাখ্যা, দেখছো? এর গান ওর সৌরভে মিশে গিয়েছে, মানে কি ওই যে পানির সাউন্ড আর নার্গিস ফুলের গন্ধ দুইটা মিশে একটা চমৎকার কম্বিনেশন। হ্যাঁ, আর যে সিনারের পদপ্রান্ত, এই সিনার গাছের পাদ মানে নিচ অংশ, উভয়ের সঙ্গীতের সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, মানে কি এই সিনারের গাছের পাত যেন এই দুটো মিলিয়ে, যে সাউন্ড আর হচ্ছে গন্ধ, এই দুটো মিলিয়ে যেন চমৎকার একটা উচ্ছ্বসিত হয়ে গেছে সিনারের পদপ্রান্তগুলো। তার মাথায় তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য, তার মানে সিনারগুলো ওয়েট করতেছে যে নতুন রবি রশ্মি মানে সূর্যের আলো, রবি মানে সূর্যের আলোর জন্য তারা ওয়েট করতেছে। কারা? মাথা তুলে এই যে সিনারের গাছগুলা ওয়েট করতেছে যে সুন্দর একটা প্রথম সূর্যের কিরণটা পড়বে। হ্যাঁ, ওইখানে চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য আর কি, অভিষেক মানে সুন্দর শুরু আর কি। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল, মানে কি এই যে এখানে সানলাইট গুলো এসে পড়ছে, এটাকে বলা হচ্ছে সোনার মুকুট। হ্যাঁ, চিনার গাছগুলোতে সানলাইট এসে পড়ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি সোনার মুকুট, বুঝছো? পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। বৈতালিক মানে কি? বৈতালিক মানে হচ্ছে লেখক নিজে, ঠিক আছে? ওকে, এখন লেখক নিজে কি বলতেছে? বৈতালিক মানে বন্ধ আর কি, তো বদ্ধ এখানে তো আবদ্ধ হয়ে পড়ছে না লেখক, তো এখানে দেখো বলতেছে কি, এদিন আজি কেমন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। মানে বলতেছে কি এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, তার মানে কি এটা কোন ঘরে আমি এসে পৌঁছেছি, কোথায় আসলে দ্বার খুলে দেওয়া হলো আমার জন্য। আজি প্রাতে মানে আজকের সকালে সূর্য ওঠা সফল হলো কার, তার মানে কি এই সূর্য ওঠাটা তার জন্য যেন সফল হয়েছে। মানে কেন সফল হয়েছে? কারণ তিনি এই সৌন্দর্যটা ভোগ করতে পারছে, এই আর কি। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি মানে ড্রাইভার ভেপু বাজাতে আরম্ভ করলো, মানে বাঁশি বাজাইতেছে। হ্যাঁ, ভাবগতি দেখে মনে হলো তিনি মন স্থির করেছেই যে আজকে সন্ধ্যার মধ্যে যে করেই হোক কাবুল পৌঁছাবেন। তার মানে আরো 100 মাইলের মাঝখানে যে তিনি নামছিল, হ্যাঁ রাত হয়ে গেছে, তারপরে এই যে সুন্দর একটা ডাক বাংলোর ওখানে তিনি উঠেছিল, প্রথমে পানি টানি কিছু ছিল না, কিন্তু তিনি ওই বাগানের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে উঠে যে অপরূপ দৃশ্যটা তিনি দেখেছেন, নার্গিস ফুল, চিনার বাগানে সোনার মুকুট পরে নেওয়া, অর্থাৎ সূর্যের আলো ওখানে এসে পড়ছে, তারপরে হচ্ছে তোমার সুন্দর একটা সাউন্ড আসতেছিল, এই সব কিছু মিলিয়ে তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। মানে তিনি অবাক হচ্ছে, এই কোথায় আসলাম, আজ প্রাতে সূর্য ওঠা যেন তার জন্যই হয়েছে, তার জন্যই যেন সফল হয়েছে, এমন একটা বিষয় আর কি। হ্যাঁ, তো
বুঝতেই পারতেছো যে কাবুল যাওয়ার আগেই গল্পটা শেষ হয়ে যায়। আমাদের গল্পের নাম হচ্ছে গন্তব্য কাবুল, কিন্তু তারপরে দেখা গেল কি যে তোমার পেশোয়ার, খাইবার পাস, ল্যান্ডি কোটাল, জমরুদ দুর্গ, হ্যাঁ, তারপরে এসে তোমার জালালাবাদ আসার পরে দেখা গেল কিছু গাছপালা আছে, এবং ফাইনালি দেখা গেল কি তিনি এই জালালাবাদের মাঝ পথে কাবুল যাওয়ার আগেই গল্পটা শেষ হয়ে যায়। এইখানেই আসলে ভ্রমণ কাহিনীটা তিনি শেষ করছে। তো বলো কে কে কতদূর কি বুঝলা? ওকে, যাই হোক, অনেক বড় গল্প, অনেক বড় গল্প। যাই হোক, তোমরা ধৈর্য ধরে 28 জন ছিলা, এটাই আসলে আমার জন্য বড় প্রাপ্তি। যারা তাও একটু বুঝতে অসুবিধা আছে, তুমি সুন্দর করে চাইলেই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই ক্লাসটা আবার দেখতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ, ভাইয়া কি নিজেই বাদ দিয়ে পড়ালো নাকি ভুলে বাদ পড়লো? কোনটা বাদ দিয়ে পড়ালাম? হ্যাঁ, নিঃশর্ত মুছে যায়। বাপরে বাপ, অবশেষে হইলো। কোন অংশটা? লেখক কারোর সাথে না, নিজের সাথে কথা বলতেছেন, সৌন্দর্যটাকে ব্যাখ্যা করলো। আচ্ছা ঠিক আছে, এইটা না একটু কঠিন, ঠিক আছে, তারপরেও তোমরা চেষ্টা করবা ওই যে কালোয়াত বা যে যে টার্মসগুলো একটু কঠিন, ওগুলো একটু বোঝার চেষ্টা করবা, বারবার দেখতে পারো, 2-3 বার দেখলে দেখবা এটার মতো সহজ আর কিছু নাই। মানে কোনটার পরে কোনটা আসলে গেছে এবং ঘটনাটা একটু মনে রাখতে পারলেই খুব সুন্দর। তোমার একটু চিত্র রেখে বোঝানোর চেষ্টা করছি কেন ভাই, কেন বাংলায় আসলে এগুলো আসছে। হ্যাঁ, এগুলো আসার কারণ হচ্ছে ভাই এটা একটু কঠিন লাগতে পারে, আমি যতদূর চেষ্টা করছি যে তোমার সহজ করে পড়ানোর জন্য, ঠিক আছে। আর নিচে কিছু লাইন বাদ পড়ছে, রিপ্লাই দেন। আচ্ছা ঠিক আছে, কিছু লাইন যদি বাদ পড়ে আবার অন্য কোনো সময় পড়াই দিব, ওইখানেই তো শেষ হওয়ার কথা। কিছু লাইন বাদ পড়তে পারে, ঠিক আছে, এত বড় একটা হুট করে দেখা যাচ্ছে আমি তো কপি করে করে এখানে বসাইতে হয়েছে না আমাকে স্লাইডে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, কেন কাবুল যাইতে চাইছেন? কাবুল যাইতে চাইছে ভ্রমণ করার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে, অ্যাজ এ ট্যুরিস্ট। আচ্ছা, পুরোটা আবার বলেন সংক্ষেপে। আচ্ছা ঠিক আছে, পুরোটা আবার একবার বলি, দেখো, পুরোটা আমি একবার বলি, দেখো দেখো এইখানে প্রথমে হাওড়া স্টেশন থেকে তিনি রওনা করলো, পাকিস্তানের পেশোয়ারে যাবে। প্রথমে তিনি একটা ইংরেজদের কামরায় উঠছে, ইংরেজদের সাথে কিছু কথোপকথন, তারপরে কি একজন সর্দারজি, তার দাড়িওয়ালা লোক, ঠিক আছে, এই যে সর্দারজি তার দাড়িওয়ালা একটা লোক, হ্যাঁ, এই যে দাড়িওয়ালা একটা লোকের সাথে তার কথা হয়েছে। তারপরে তিনি পেশোয়ারে নামলো, তার ফ্রেন্ডের ফ্রেন্ড আছে এখানে, ঠিক আছে, তার মনে করো ওই ফ্রেন্ডের ফ্রেন্ড, ঠিক আছে, তাকে বিশাল লম্বা চওড়া একজন মানুষ তাকে রিসিভ করছে, তার বাসায় 7 দিন ছিল। 7 দিন থাকার পরে তারা ওই বাসটাতে উঠাই দিয়েছে। বাসে উঠানোর পরে 3 জন লোক ছিল, একজন হচ্ছে কাবুলি কর্মচারী, হ্যাঁ, যিনি বেতারে চাকরি করে, আরেকজন হচ্ছে লেখক নিজে, আরেকজন হচ্ছে বুড়ো সর্দারজি। এই 3 জন মিলে জমরুদ দুর্গের দিকে বাসে উঠলো। তাহলে জমরুদ দুর্গে গেল, গিয়ে এখানে আসলে কি দেখালো? পাসপোর্ট, হ্যাঁ, এরপরে পাসপোর্ট পার করে খাইবার পাসে আসলো। খাইবার পাসে এসে কি দেখলো? এখানে গিরিপথ এবং সবগুলো ন্যাড়া পাহাড়, এবং এদিকে হচ্ছে তোমার রাস্তাঘাটগুলো খুব বেশি একটা ভালো না। তারপরে কি হলো? খাইবার পাস পার করে ল্যান্ডি কোটাল একটা গেছে, কিন্তু ল্যান্ডি কোটালের কোনো ব্যাখ্যা দেয় নাই। কিন্তু এরপর হচ্ছে দক্কা, এই দক্কা হচ্ছে একটা তোমার রেস্ট হাউস, এই দক্কায় গেল, তারা 3 জন গেল এবং বাকি সবাইও গেছে, কিন্তু এই জায়গাটা খুব বেশি একটা ভালো না, গন্ধযুক্ত। দেন তিনি জালালাবাদ যাবে আর কি, ঠিক আছে, জালালাবাদ গেল, কিন্তু যাওয়ার পথে এইখানে মূলত সৌন্দর্যটা ফুটে উঠছে। জালালাবাদ থেকে তিনি যখন কাবুল যাবে, এখানে 100 মাইল পথ, হ্যাঁ, এই 100 মাইল পথের মধ্যে তিনি আসলে অর্ধেক যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছিল, রাতকানা ড্রাইভার, তাহলে এইখানে আসলে তাকে থাকতে হয়েছিল। হ্যাঁ, তো ডাক বাংলায় তিনি মাঝপথে থাকছে, মনে করে এই অঞ্চলটাতে। এইখানে গিয়ে তিনি ওই সৌন্দর্যগুলো পাইছে, চিনার গাছ, তারপরে হচ্ছে তোমার নার্গিস ফুল এবং নদীর সুন্দর সাউন্ড। তো সব কিছু মিলিয়ে এইখান থেকে গিয়ে পরের দিন তিনি কাবুলে স্টার্ট করার আগে তিনি লেখাটা শেষ করে দিছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আর এমসিকিউ না করাই, এমসিকিউ আসলে, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, ওই তো শেষ হয়ে গেছে ক্লাস। হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আচ্ছা আচ্ছা, শোনো, হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে দিয়ে 1 মিনিট লাগবে, করে আমি তোমার কল দিচ্ছি। তাহলে বুঝলাম ফাইনালি এইখানে যে সৌন্দর্যটা দিয়ে গল্পটা শেষ হয়েছে। হ্যাঁ, গল্পটা দিয়ে প্রকাশ পাইছে একজন ঘুরতে গেছে তার বর্ণনা, আর কিচ্ছু না। এমসিকিউ আজকে আর না করি, ফোনের চার্জও শেষ হয়ে আসতেছে। তাহলে ভালো থাকো সবাই, ইউটিউবে দেখতে পারো, এইটারই সামারি দেওয়া আছে, ঠিক আছে। তো ধন্যবাদ, আমরা আরও একদিন এমসিকিউ সলভ করবো, তবে আজকে আর না, আজকে এই পর্যন্তই। হ্যাঁ।